এনএলপি আর একটা হচ্ছে টেক্সট মাইনিং। পুরো সিলেবাসটাই আমি আপলোড করেছি যার জন্য আগের দিন, যাতে করে তোরা একটু দেখতে পারিস। হ্যাঁ, আচ্ছা। এইবার আমি যে মেটেরিয়ালগুলো পড়াবো, যে মেটেরিয়ালগুলো দিয়ে ডিসকাস করব ধর, সেগুলো একটাও কিন্তু আমার নিজের তৈরি নয়। হুম? আমি নেট থেকে খুঁজে খুঁজে মোটামুটি স্ট্যান্ডার্ড মেটেরিয়াল কিছু জোগাড় করে রেখেছি। হ্যাঁ, যদি তোরা নিজেরা আরো ভালো কিছু নিজের সুবিধে মতো কিছু খুঁজে পাস তাহলে সেগুলোও পড়তে পারিস। নট নেসেসারি আমারগুলোই পড়তে হবে, তার কোনো মানে নেই। কারণ এটা তো পুরো থিওরিটিক্যাল পেপার। এটা যে তোদের আমি প্রোগ্রাম রান করে ওই ওপি, ওএস ওগুলোর মতো দেখাবো তা তো নয়। এগুলো যদি প্রোগ্রামেটিক্যাল কোনো মানে এটা যদি কোনো প্রোগ্রামিং ওরিয়েন্টেড সাবজেক্ট হতো তাহলে আমি পুরোটাই রান করেই দেখাতাম। সে সিতে হোক, জাভাতে হোক, সি প্লাস প্লাসে হোক, পাইথনে হোক, পুরো রান করেই দেখাতাম। বাট বুঝতেই পারছিস এটা কোনো প্রোগ্রামিং ওরিয়েন্টেড পেপার নয়। তো এটা পুরোটাই থিওরিটিক্যাল। হ্যাঁ, তো সেই জন্য আমি কিছু স্ট্যান্ডার্ড মেটেরিয়াল খুঁজে খুঁজে ডাউনলোড করে রেখেছি। তোরাও সেগুলো ইজিলি খুঁজে পেয়ে যাবি। আমি সব সেগুলো ক্লাসরুমে আপলোড করে দেব, যাতে তোদের পরীক্ষার প্রিপারেশন নিতে কোনো অসুবিধে না হয়। আমি এবার প্রথম পড়াচ্ছি, যার জন্য প্রিভিয়াস ইয়ারের কোনো কোশ্চেনও আমার কাছে নেই। এই তোদেরই প্রথমবার পড়াচ্ছি, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট বলে দেবো, ঠিক সেগুলোর ওপর ভালো করে ফোকাসটা দিয়ে প্রিপেয়ার করবি পরীক্ষার জন্য। কারণ তোদের লাস্ট সেমিস্টার, অত সময়ও হয়তো নেই। অনেকের চাকরি বাকরির জন্য এখনো ইন্টারভিউ, ক্যাম্পাসিং, হ্যান ত্যান এইসব চলছে, ইন্টার্নশিপ চলছে হয়তো অনেকের। এত কিছু সামলে 100 নম্বরের একটা পেপার, আমি চাই না তোরা হাতড়ে হাতড়ে মেটেরিয়াল খুঁজে মর। আমি যার জন্য সব কিছু ক্লাসরুমে দিয়ে দেবো। শনিবার করেই শুধু ক্লাসটা নেব, স্যাটারডে করেই নেব শুধু। একদিনই এনা, তারপর শেষের দিকে দরকার হলে দেখা যাবে। আর 2 দিন করে। এখনই আমি স্যাটারডে করে নিই। হুম? আচ্ছা, আমি যতটা সম্ভব মেটেরিয়াল গুলো খুঁজে খুঁজে দেখে তোদের যতটা যা দরকার, আমি হয়তো যে পিপিটি গুলো বা যে পিডিএফ গুলো আপলোড করব ক্লাসরুমে, সেখানে দেখবি অনেক কিছু আছে। অনেক, ধর 110 পাতার একটা পিডিএফ, 136 পাতার একটা পিডিএফ। আমি বলছি না সব সেগুলো পড়তে হবে। আমি যেই জিনিসগুলোর ওপর একটু ফোকাসটা করব সেটা তোরা ক্লাস চলাকালীন বুঝতেই পারবি। হ্যাঁ, সেই জিনিসগুলোর ওপর একটু ভালো করে স্ট্রেসটা দিবি, যাতে পরীক্ষায় ওইখান থেকেই কিন্তু কোশ্চেন গুলো আসবে। আবারও বলছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নেই। সুতরাং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে অন্য কোনো টিচার পড়িয়েছিলেন হয়তো, শ্রুতি ম্যাডাম বা যাই হোক, সেইগুলো দেখে খুব একটা লাভ হবে না, কারণ ওইগুলো তো আমি আর কপি করব না। আমি নিজের মতো করে কোয়েশ্চেন বানাবো। সেজন্য প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন খুব একটা দেখতে যাস না। অন্য টিচারের সেগুলো, ওগুলো আমার কাছেও নেই বা আমি সেগুলো ফলোও করব না। হ্যাঁ, তো সেই জন্য বলছি যে মেটেরিয়াল গুলো আমি আপলোড করে দেব ক্লাসরুমে, সেইগুলোর ওপর একটু ভালো করে নজর দিয়ে পড়বি। যতটুকু আমি বলছি যে এদিকটা স্ট্রেস দে, এদিকটা ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখ, ওটা ভালো করে বোঝ। হ্যাঁ, যেগুলো বলবো যেই পোর্শন গুলো থেকে, সেইগুলো একটু নিজেরা নজর দিয়ে 100 নম্বরের প্রিপারেশনের জন্য কাজে লাগাস। কারণ এপ্রিলের শেষের দিকে পরীক্ষা, টাইম কিন্তু বেশি নেই। জানুয়ারির মিডল, আজকে অলরেডি 17th হয়ে গেল। হ্যাঁ, টাইম খুব বেশি নেই। কি বলে, 3 মাসও হয়তো সময় পাবি না। সেই জন্য 3 মাসের মধ্যে যে হিউজ কিছু একটা পড়িয়ে দেওয়া যাবে তাও কিন্তু নয়। প্রথমবার পড়াচ্ছি আমি। হ্যাঁ, আমারও কোনো নিজের মেটেরিয়াল কিছু বানানো নেই। স্ট্যান্ডার্ড মেটেরিয়াল খুঁজে খুঁজে আমি বার করে রেখেছি আর কি, সেগুলোই দেব। সেই জন্য খুব একটা ভয় পাস না যে বিশাল কিছু একটা টাফ ব্যাপার হবে এটা, যে পাস মার্কস তোলাটা একটা খুব চাপ হয়ে যাবে। আমিও চাই না এই সেমিস্টারে এসে তোদেরকে কোনো চাপে ফেলতে বা অকারণ একটা প্রেশারের মুখে ফেলতে, সেটা আমি কখনোই চাই না। প্রত্যেক স্যাটারডে করে আমি ক্লাসটা নেব। যদি স্যাটারডে কোনো অসুবিধা হয় সেটা আমি আগে থেকে বলে সানডে করে নেব। হ্যাঁ, যেমন ধর পরের শনিবার সরস্বতী পুজোর পরের দিন অনেকের বাড়িতে দধিকর্মা টর্মা আছে। তোরা যদি মনে করিস পরের শনিবার না পড়ে রবিবার পড়বি, সেটা আমাকে আগে থেকে জানিয়ে দিস, আমি তাই করব। আমার পার্সোনালি কোনো অসুবিধা নেই পড়াতে। যদি কারোর মনে হয় আসছে স্যাটারডেটা প্রবলেম, তাহলে আমি সানডে নিয়ে নেবো ক্লাসটা। কিন্তু সপ্তাহে একদিন করে নেব, হয় স্যাটারডে বা সানডে। হ্যাঁ, আমার মনে হয় তাতে হয়ে যাবে। কারণ এখানে প্রোগ্রামিং নয় যে আমি তোদের সামনে পুরোটা লিখে লিখে রান করব। যেটা আমি অন্য ব্যাচে করিয়েছিলাম, ওপেন ইলেকটিভদের যখন অনলাইনে ক্লাস নিয়েছিলাম, A to Z প্রোগ্রাম রান করেছিলাম। সেইটা তো তোদের নেই, কারণ এটা প্রোগ্রাম রান করে দেখানোর বিষয় নয়। হুম,
তো যার জন্য মেটেরিয়াল আছে স্ট্যান্ডার্ড কিছু, আমি অলরেডি ডাউনলোড করে রেখেওছি খুঁজে খুঁজে। হুম, তো তোদেরই ভালোর জন্য আমি সেগুলো দিয়ে দেবো। একটু মন দিয়ে পড়িস, তাহলে ভালো মার্কসই পাবি। আমি অযথা তোদের শেষ সেমিস্টারে এসে ডোবানোর কোনো ইচ্ছে আমার নেই। একটু মাইনুটলি পড়িস, ঠিক যেগুলো যেগুলোর ওপর বলছি। বিশাল টাফ কিছুই দেব না, ঠিক যতটুকু বলছি ততটুকুই একটুখানি ভালো করে তৈরি করে নিস। ক্লাস টেস্ট যেরকম হওয়ার তো হবেই জানিস, ওগুলো ম্যান্ডেটারি নিতেই হবে, আমাকে কিছু করার নেই। সেই জন্য এনএলপি আর টেক্সট মাইনিং এই দুটো ভাগে পুরো সিলেবাসটা আছে, কেমন? তো দেখ, আমি কিছু স্ট্যান্ডার্ড মেটেরিয়াল খুঁজে রেখেছি, একটাও কিন্তু আমার নয়, আগেই বলে দিয়েছি। দেখ, এখানে এই পিপিটিটা আছে। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এগুলো তোদের দেখার কোনো দরকার নেই। আমি যে সিলেবাসটা আপলোড করেছি সেই সিলেবাসটা অনুযায়ী কিন্তু কোশ্চেন পেপারটা ফলো হবে। ওকে, তো দেখ, এখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং একদম কিছু প্রিলিমিনারি ব্যাপার আছে প্রথমে। এই যেমন ধর, এই যে এই দুটো পিপিটি, মানে পিডিএফ আর কি, এই দুটো পিপিটি আমি খুঁজে দেখলাম, মোটামুটি ভালোই লেখা। মোটামুটি ভালোই লেখা আছে দেখলাম, এরকম সুন্দর গুছিয়ে লেখা আছে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং জিনিসটা কি, কি কাজে লাগে না, ইট ইজ কনসার্নড উইথ দ্য ডেভেলপমেন্টস অফ কম্পিউটেশনাল মডেলস অফ অ্যাসপেক্টস অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। মানে আমরা যে ভাষায় কথা বলি বা আমরা যে ভাষায় টেক্সটে লিখি আর কি, যে ভাষায় লিখি, যে ভাষায় কথা বলি, আমরা মনের ভাবটা যে ভাষা দিয়ে প্রকাশ করি, সেইটার প্রসেসিংটাই হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এটা কোনো মেশিন ল্যাঙ্গুয়েজ নয় যে কম্পাইলেশনের পর একটা বাইট কোড তৈরি হলো, কি একটা ইএক্সি ফাইল তৈরি হলো, সেটা যে হিউম্যান আনরিডেবল ফর্ম তা কিন্তু নয়। হ্যাঁ, সেগুলো কিন্তু পুরোপুরি মেশিন রিডেবল, ওগুলো মেশিন ল্যাঙ্গুয়েজ। যে যেমন ধর এই যে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, এগুলো সব মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন রিডেবল। বাট এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এটা পুরোপুরি মানুষ যে ভাষায় কথা বলে, আমরা যে ভাষায় কথা বলি, যে ভাষায় লিখি, সেটা নট নেসেসারিলি ইংলিশ হতে হবে, অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজই হতে পারে। আমাদের বাংলা দিয়েও অনেক কিছু কাজ হয়েছে, হিন্দি, ইংলিশ, হ্যাঁ, তারপর মানে আমাদের যে সমস্ত আঞ্চলিক ভাষাগুলো আছে সবেতেই কোনো না কোনো কাজ হয়েছে। বাট মেইন যে ব্যারিয়ারটা, মেইন যে সমস্যাটা, সেইটা হলো যে প্রত্যেক ল্যাঙ্গুয়েজে কর্পাস পাওয়া যায় না। আমরা যদি এখন তামিল, তেলেগু, পাঞ্জাবি, মারাঠি, গুজরাটি কিছু একটা ভাষা দিয়ে ভাবি একটা পার্সার বানাবো বা কিছু একটা প্রসেসিং করবো, পার্টস অফ স্পিচ ট্যাগিং করবো বা যাই করি না কেন, কোন একটা টেক্সচুয়াল এন্টেলমেন্ট কিছু একটা করব, হ্যাঁ, সেটা কর্পাস খুঁজে পাওয়াটাই খুব চাপের। সেজন্য আমরা সব কাজ ইংলিশের ওপর করি। ইংলিশটা তো যেহেতু ওয়াইডলি অ্যাকসেপ্টেড, বিদেশের ভাষাগুলো প্রত্যেকটার ওপরে আলাদা আলাদা কর্পাস যদি থাকে তাহলে কিন্তু জিনিসটা করা যায় কাজ। আমি নিজেও পিএইচডি করেছি এনএলপি তে, এবং সেটা পুরোপুরি কিন্তু ইংলিশের ওপর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ওপর। সেখানে কোনো মাল্টিলিঙ্গুয়াল কিছু ছিল না, অন্য লিঙ্গুয়াল সেখানে ছিল না, আমার থিসিসটা যা ছিল আর কি। ঠিক আছে, তো এইটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এটা কোনো মেশিনের ব্যাপার নয়, মানুষ যে ভাষায় কথা বলছে, আমরা যে ভাষায় কথা বলছি, যে ভাষায় লিখছি, যে ভাষায় আমরা ভাব বিনিময় করছি, কথা আদান প্রদান করছি, সেইটাকে প্রসেসিং হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তাহলে দেখ, এটা কি না, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ কম্পিউটার সায়েন্স ফোকাসড অন ডেভেলপিং সিস্টেমস দ্যাট অ্যালাউ কম্পিউটার্স টু কমিউনিকেট উইথ পিপল। এটাই হচ্ছে মেন ব্যাপার, যে কম্পিউটারগুলোকে মানুষের সাথে কমিউনিকেট করতে হবে। মানে একটা প্রোগ্রামকে কম্পাইল করার পর ও যে বাইট কোডটা বা ইএক্সি ফাইলটা তৈরি করবে, ওটা অ্যাবসলিউটলি নট হিউম্যান রিডেবল। সেইটা কিন্তু এনএলপি নয়, সেটা পুরোপুরি মেশিন রিডেবল কোড। বাট আমাকে এখন কম্পিউটারকে এমন ভাবে ট্রেন করতে হবে, এই লাইনটাই সব থেকে ইম্পর্টেন্ট, যে ফোকাসড অন ডেভেলপিং সিস্টেমস দ্যাট অ্যালাউ কম্পিউটার্স টু কমিউনিকেট উইথ পিপল ইউজিং এভরিডে ল্যাঙ্গুয়েজ। এভরিডে ল্যাঙ্গুয়েজ মানে আমরা যে ভাষায় কথা বলছি, যে ভাষায় লিখছি, সমস্ত কিছু সেই ভাষা দিয়ে আমাকে কম্পিউটারকে কমিউনিকেট করাতে হবে, কার সাথে? পিপলের সাথে। এই দেখ, এই পোর্শনটাই সব থেকে ইম্পর্টেন্ট। অ্যালাউ কম্পিউটার্স টু কমিউনিকেট উইথ পিপল ইউজিং এভরিডে ল্যাঙ্গুয়েজ। এভরিডে ল্যাঙ্গুয়েজ, এটা কোনো এটা কোনো মেশিন রিডেবল ল্যাঙ্গুয়েজ নয়, যে মেশিনই একমাত্র বুঝবে, হিউম্যান কিছু বুঝবে না, অমন করলে কিন্তু হবে না।
আমরা যে জাভার বাইট কোড তৈরি হতো বা একটা সি প্রোগ্রামকে কম্পাইলেশনের পর যে ওবিজে ফাইল তৈরি হতো, ওটার মাথা মুন্ডু আমরা কিছু বুঝতাম না। কেন? ওটা আমাদের বোঝার জন্যই নয়। ওটা আমাদের বোঝার জন্য নয়। ওটা একমাত্র মেশিনই কম্পাইল করে তৈরি করেছে, মেশিনই একমাত্র এক্সিকিউট করতে পারবে। বাট এনএলপিটা হচ্ছে আমরা মেশিনকে ট্রেন করব কিভাবে, যাতে হিউম্যানের সাথে কমিউনিকেট করতে পারে এভরিডে ল্যাঙ্গুয়েজ দিয়ে। বুঝতে পারলি? অনেক রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম আছে, সেগুলো আমি কিন্তু রিডিং পড়ছি না। আমি যেই পোর্শনটা শুধু ইম্পর্টেন্ট দেখ সেইটুকুই হাইলাইট করলাম। ওই একটা স্লাইড ফেলে বেকার গড়গড় করে রিডিং পড়ার কোনো মানে হয় না। আমি দিয়ে দেবো এগুলো, তোরা নিজেরাই পড়তে পারবি। আমি বেকার কোনোদিন ক্লাসেও স্লাইড নিয়ে ঢুকতাম না, যার জন্য ওই স্লাইড দেখে রিডিং পড়াটা আমার খুব বিরক্তকর লাগে। আমি রিডিং পড়ছি না, শুধু যেইটুকু ইম্পর্টেন্ট না বললেই নয় ওইটুকুই বলছি। দেখ কোন পোর্শনটা বললাম, অ্যালাউ কম্পিউটার্স টু কমিউনিকেট উইথ পিপল উইথ এভরিডে ল্যাঙ্গুয়েজ। এইটুকুই ইম্পর্টেন্ট, বাকি হাবি জাবি এক্সাইটিং র্যাপিডলি গ্রোয়িং ও তোরা নিজেরাই জানিস। আমি এইসব রিডিং পড়ে আমি আর টাইম ওয়েস্ট করবো না, খুব বাজে লাগে আমার ওই রিডিং পড়তে। আমি যার জন্য জাস্ট একটু গোথ্রু করে যাচ্ছি, দেখ যে কোন কোন মানে স্টেটমেন্টটা ইম্পর্টেন্ট, ইনফরমেটিভ রাদার, সেইগুলোই আমি শুধু একটু হাইলাইট করছি। বাকি তোরা নিজেরাই বুঝতে পারবি। অনেক বড় হয়ে গেছিস, ওই স্লাইড দেখে দেখে রিডিং পড়ানোর মধ্যে আমি নেই। আচ্ছা, তো যাই হোক, এরা হচ্ছে খুব রিনাউন্ড রিসার্চার এই ডোমেনে, যে ক্রিস্টোফার ম্যানিং। তোরা দেখবি প্রচুর পেপার আছে, এরা সব এনএলপি তে কাজ করেন এনারা। তা এনারা কি করেছেন, এনএলপির এক একটা ডেফিনেশন দিয়েছেন। কি না, এনএলপি ইজ দ্য ফিল্ড at the intersection of computer science, AI and linguistics. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার সায়েন্স আর লিঙ্গুইস্টিক্স এর ইন্টারসেকশন, মানে এদের মধ্যে কমন ফিল্ড আর কি। আবার ইনি কি বলেছেন দেখ, জেকব আইজেনস্টাইন কি বলেছেন, যে এনএলপি ইজ দ্য সেট অফ মেথডস ফর মেকিং হিউম্যান ল্যাঙ্গুয়েজ অ্যাক্সেসেবল টু কম্পিউটারস। ওই একই ব্যাপার, এই যে লাইনটা বললাম, অ্যালাউ কম্পিউটার্স টু কমিউনিকেট উইথ পিপল ইউজিং এভরিডে ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? আচ্ছা, এই হলো ব্যাপার। এবার দেখ এগুলো কতগুলো রিলেটেড এরিয়া। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোরা পড়েও এসছিস, মনে হয় থার্ড ইয়ারে পড়েছিস। ফর্মাল ল্যাঙ্গুয়েজ অটোমাটা থিওরি, এটাও সেকেন্ড ইয়ারে যাদের অনার্স পেপার ছিল ওটা পড়েছিস। মেশিন লার্নিংও পড়েছিস, ডিপ লার্নিংও কিছুটা পড়েছিস, ডেটা সায়েন্স হয়তো পড়ছিস এই সেমিস্টারে। আর লিঙ্গুইস্টিক্স, তার কিছুটা পোর্শন হচ্ছে এনএলপি, সাইকো লিঙ্গুইস্টিক্স, হ্যাঁ, কগনিটিভ সায়েন্স। তো যাই হোক, এইগুলো এনারা খুব রিনাউন্ড রিসার্চার, এই জন্য এনারা এনএলপির কি ডেফিনেশন দিয়েছেন সেগুলো বলা আছে। দেখ, এনএলপি ইজ দ্য কর্নারস্টোন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যালাউইং কম্পিউটার্স টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হিউম্যান ল্যাঙ্গুয়েজ। একই কথা, অ্যালাউইং কম্পিউটার্স টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হিউম্যান ল্যাঙ্গুয়েজ as well as to recognize and produce speech. প্রডিউস অ্যান্ড রেকগনাইজ স্পিচ। এরপর দেখবি তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন আছে, এনএলজি। হ্যাঁ, তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং আছে, এনএলইউ। ওইগুলোই বলছে যে প্রডিউস অ্যান্ড রেকগনাইজ স্পিচ। প্রডিউস করা মানেই হচ্ছে জেনারেশন, এনএলজি তে চলে গেল তখন। আর রেকগনাইজ আন্ডারস্ট্যান্ডিং। তাহলে হচ্ছে আর আরেকজন কি, এই যে এই ভদ্রলোকের একটা বই লেখা আছে, টেক্সট বই, আমার নিজের কাছেও আছে বইটা, আমি কিনে পড়েছিলাম এই পিএইচডির সময়। এই জুরাফস্কি, ইনি হচ্ছেন এনএলপির একটা মানে বেশ নামজাদা লোক আর কি। উনি কি বলছেন দেখ, এনএলপি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিল্ডস ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড অলসো ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট। তো যাই হোক, মানে এগুলো এক একজনের ওই নানা মুড়ি নানা মত বলে না, এক একজন এক এক রকমের ডেফিনেশন দিয়েছেন। তো তোরা যে কোনো একটা লিখবি। এই যে ক্রিস্টোফার ম্যানিং, দেখ কি সুন্দর লিখেছে, ইজ দ্য ফিল্ড অফ ইন্টারসেকশন অফ সিএসআই, এআই অ্যান্ড লিঙ্গুইস্টিক্স। আবার দেখ ইনি কি সুন্দর বলেছেন, এই লাইনটাই সব থেকে সুন্দর না, ইট ইজ দ্য সেট অফ মেথডস ফর মেকিং হিউম্যান ল্যাঙ্গুয়েজ অ্যাক্সেসেবল টু কম্পিউটার্স। কম্পিউটার যাতে হিউম্যান ল্যাঙ্গুয়েজ গুলোকে অ্যাক্সেস করতে পারে। ওকে, তো এগুলো এক একজন নামজাদা রিসার্চার এক একজন এক একটা করে ডেফিনেশন দিয়েছেন বলে ওরকম দেওয়া। তোদের ডেফিনেটলি সবকিছু মনে রাখতে হবে না ওরকম করে। আমি যদি বলিও যে হোয়াট ডু ইউ মিন বাই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, স্ট্যান্ডার্ড একটা ডেফিনেশন দিয়ে দিবি। দেখ কি সুন্দর লিখেছে, আমার এই লাইনটা খুব পছন্দ হলো। অ্যালাউ কম্পিউটার্স টু কমিউনিকেট উইথ পিপল। কম্পিউটার গুলোকে আমি ট্রেন করাবো যাতে পিপলের সাথে কথা বলে, মানে কমিউনিকেট করে। আর কিসে না, হিউম্যান ল্যাঙ্গুয়েজ, এভরিডে ল্যাঙ্গুয়েজ। এইভাবে আর কি। হাজারটা ডেফিনেশন মাথায় গিজ গিজ করানোর কোনো দরকার নেই, কোনো দরকার নেই।
সব দিয়েছে ঠিকই, আমি যদি ক্লাসে এটা লিখিয়ে লিখিয়ে যেরকম পড়াতাম, সেটা হলে আমি একটাই ডেফিনেশন লেখাতাম। তোদের যখন পড়াতাম C++, জাভা, আমি কি হাজারটা ডেফিনেশন লেখাতাম? তার পলিমরফিজম যখন পড়িয়েছিলাম, ইনহেরিটেন্স যখন পড়িয়েছিলাম, যতটুকু দরকার ততটুকু লিখিয়ে দিতাম, মনে আছে নিশ্চয়ই। এখানেও বলছি এরা দিয়েছে এত কিছু, বাট পড়তে যে হবে সবকিছু তা কিন্তু নয়। হ্যাঁ, এবার এনএলপির কতগুলো স্ট্যান্ডার্ড টার্ম রয়েছে, ওই ট্যাক্সোনমি বলে না, এগুলো হচ্ছে কতগুলো টার্ম। তো এগুলো যত যাবি তত বুঝতে পারবি, আমি যে এগুলো লাইন বাই লাইন বলছি কিছু তা ওসব নয়। দেখ, কোয়েশ্চেন আনসারিং বলে একটা ডোমেন আছে, টেক্সচুয়াল এন্টেলমেন্ট বলে একটা ডোমেন আছে, ওয়ার্ড সেন্স ডিসঅ্যাম্বিগুয়েশন বলে একটা ডোমেন আছে। এই সমস্ত কিছু করার আগে ডেটাগুলোকে প্রি প্রসেসিং করতে হয়। হ্যাঁ, ডেটাগুলোকে প্রসেসিং করতে হয়, তবে আমি এই এক একটা টেক্সট প্রসেসিং এর কাজ করতে পারি আর কি। হুম। তো যাই হোক, এগুলো একেবারে লাইন বাই লাইন রিডিং পড়ানোর কিছুই নেই। টার্মস মানে কতগুলো ট্যাক্সোনমি, আমরা যে কোনো বই লেখার আগে দেখবি কতগুলো ওয়েল নোন টার্মকে লিস্ট আউট করে দেয়, বা আমার থিসিসেও আছে এরকম কতগুলো ওয়েল নোন টার্মকে লিস্ট আউট করা। যাই হোক, আচ্ছা, এবার এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন, যে এনএলপির কতগুলো ওয়েল নোন অ্যাপ্লিকেশন আছে। আহ, ঠিক আছে, এই যে মেশিন ট্রান্সলেশন, ইনফরমেশন রিট্রিভাল, এগুলো ওপর ওপর জাস্ট কতগুলো আউটলাইন দিয়ে গেছে। পরে দেখবি ওই টেক্সট মাইনিং যেখানে আছে সেখানে এক একটা টপিক পুরো পুরো আছে দেখবি। ইনফরমেশন এক্সট্রাকশন একটা টপিক আছে, সামারাইজেশন আছে, হ্যাঁ, সেন্টিমেন্টও মনে হয় আছে, ইনফরমেশন রিট্রিভাল এরকম আছে। তো সেটা টেক্সট মাইনিং এ এরকম এক একটা টপিক দিয়ে দিয়ে তোদের ওই মডিউল গুলোকে সাজানো আছে। দেখ এখানে সিলেবাসটা আমি যে পেস্ট করে আগের দিন পোস্ট করেছিলাম, এই দেখ, ইনফরমেশন রিট্রিভাল এক্সট্রাকশন এটা একটা ডোমেন, কোশ্চেন আনসারিং টেক্সচুয়াল এন্টেলমেন্ট এটা একটা মডিউল, দেখেছিস? সামারাইজেশন এটা একটা মডিউল। এই হচ্ছে ব্যাপার। তো আমি এগুলো জাস্ট একটু ওপর ওপর রিড আউট করে যাচ্ছি এখন, মানে এনএলপির অ্যাপ্লিকেশন বলে এগুলো কতগুলো লিখেছে। সেন্টিমেন্ট অ্যানালিসিস, তোরা কিছুটা জানিসও হয়তো। ধর, একটা মুভি রিভিউ সিস্টেম আছে, মুভি একটা দেখে কার কিরকম লাগলো সেটা ধর তার রেটিং করছে। হ্যাঁ, বা ধর আমরা অনলাইনে কোনো একটা জিনিস পারচেস করলাম, সেটা সেই জিনিসটা পারচেস করার পর রিভিউয়ারদের ফিডব্যাক কার কিরকম লেগেছে। হ্যাঁ, তো সেটা দেখে পরের কাস্টমার ডিসাইড করবে যে জিনিসটা কেনা উচিত হবে কিনা। তাহলে এইগুলো হচ্ছে এই সেন্টিমেন্ট অ্যানালিসিস। অনেক সিস্টেমে দেখবি 1 থেকে 5 অব্দি রেটিং দেয়, হ্যাঁ, যার যেটা খুশি রেটিং দিতে পারে। আবার দেখবি অনেক সিস্টেমে কতগুলো স্টার স্টার এরকম 5খানা স্টার দিয়ে দেয়, বা অনেক সিস্টেমে দেয় যে ভেরি পুওর, পুওর, ফেয়ার, গুড, ভেরি গুড, এক্সিলেন্ট। হ্যাঁ, এগুলো আগে সিলেক্ট করতে হয়। তো এগুলো কেন করি আমরা সেন্টিমেন্ট অ্যানালিসিস? এগুলো যে করছি, এটা আমরা নিজেরা কাস্টমার যা যা কিছু কিনলাম কিনলাম ঠিক আছে, পরের কাস্টমার যখন কিনতে যাবে জিনিসটা, তখন সেই রেটিংটার উপর বেস করে ও ডিসিশনটা নিতে পারবে যে এটা কেনা উচিত হবে কি না। এইটাকে বলছে এই যে ওপিনিয়ন মাইনিং। অন্যের ওপিনিয়নটাকে ঘেটে আমরা নিজেরা ডিসাইড করব আমরা কিনবো কি কিনবো না। সেটা মুভি রিভিউ সিস্টেম হতে পারে, সেটা যে কোনো অনলাইন পারচেস কিছু হতে পারে, যা কিছু। হুম, সেন্টিমেন্ট অ্যানালিসিসটা দরকার এই জন্যই। হ্যাঁ, তো এগুলো জাস্ট আউটলাইন ডিসক্রাইব করেছে। দেখ, মেশিন ট্রান্সলেশন, মেশিন ট্রান্সলেশন হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে এরকম যদি ট্রান্সলেট করতে চাই আমি, এই যে নট অল ওয়ার্ডস ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ হ্যাভ ইকুইভ্যালেন্ট ওয়ার্ডস ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এইটাই হচ্ছে ব্যাপার। প্রত্যেক ধর আমার ইংলিশ ডিকশনারি যত যত ওয়ার্ড আছে, প্রত্যেকটার যে করসপন্ডিং আমি হিন্দি ওয়ার্ড বা যে তামিল তেলেগু ওয়ার্ড পাবো তা কিন্তু নয়। বা অনেক ওয়ার্ডের সেম মিনিং থাকতে পারে, বা মোর দ্যান ওয়ান মিনিং হতে পারে। তো এইগুলো আমাদের মাথায় রেখে মেশিন ট্রান্সলেশন করতে হয়। এই মেশিন ট্রান্সলেশন জিনিসটা একটা বিশাল ভাস্ট, এর ওপর পিএইচডি করতে 6-7 বছর লেগে যায়। আমারই একজন সিনিয়র এই তে করেছিল, তার 5 বছর, না 5 বছরও হয়নি, তার 6 বছর 7 বছর লেগে গেছে। সুতরাং বুঝতে পারছিস একটা ছোট্ট ক্লাসের মধ্যে একটা ছোট্ট স্লাইডে এইভাবে মেশিন ট্রান্সলেশন কিছুই বোঝানো যায় না। এগুলো বিশাল ভাস্ট এক একটা টপিক। টেক্সট এক্সট্রাকশন, টেক্সট রিট্রিভাল, মানে ইনফরমেশন রিট্রিভাল, এগুলো বিশাল বড় বড় এক একটা টপিক। এগুলো সবই হচ্ছে এনএলপির অ্যাপ্লিকেশন। যে যেটা নিয়ে কাজ করে সে সেইটাকে নিয়ে ঘাটাঘাটি করে। হ্যাঁ, আমি টেক্সচুয়াল এন্টেলমেন্ট নিয়ে কাজ করেছিলাম, প্রথমে ওয়ার্ড সেন্স ডিসঅ্যাম্বিগুয়েশন নিয়ে কিছুটা কাজ করেছিলাম,
এখন আমার কাছে অনেকে সেন্টিমেন্ট অ্যানালিসিস, ওপিনিয়ন মাইনিং এর ওপর টুকটাক কাজ করছে, এই মুভি রিভিউ সিস্টেম, অনেক কিছু করছে আরো। হ্যাঁ, রেকমেন্ডার সিস্টেম আর কি, চ্যাটবট, অনেক কিছু বানিয়েছে আমার কাছে, ওই এমই স্টুডেন্ট গুলো আর কি, বা ইউজিরাও করে যারা ফোর্থ ইয়ারের। তো এগুলো আর কি এক একটা হিউজ এরিয়া, এক একটা হিউজ রিসার্চ টপিক। মেশিন ট্রান্সলেশন মানে একটা বিশাল ব্যাপার। সেটাকে এরকমই ছোট্ট একটু স্লাইডে 2 মিনিটে বলাটা মানে প্রহসন ছাড়া আর কিছুই না। কিন্তু ওই যে জাস্ট প্রথমে শুরু করার জন্য এনএলপির অ্যাপ্লিকেশন, হ্যাঁ, এই যে টেক্সট এক্সট্রাকশন। এক্সট্রাকশন মানে বুঝতেই পারছিস যে বিশাল বড় একটা ডেটা, কোনো সোর্স আছে আমার কাছে, সেখান থেকে যতটুকু দরকার আমাকে এক্সট্রাক্ট করতে হবে। দেখ, এই এক্সট্রাক্ট ইনফরমেশন ফ্রম টেক্সট অর আনস্ট্রাকচার ডেটা, বিশাল বড় একটা ডেটা স্টোরেজ আছে, রিসোর্স আছে, ওইখান থেকে আমি কিছু ইনফরমেশনকে এক্সট্রাক্ট করে নিয়ে আসবো। এক্সট্রাক্ট যে করে আনবো সেটা কিসের ওপর বেস করে? আমার কিছু কন্ডিশন থাকে যে আমি কোন ইনফরমেশনটা চাই, হ্যাঁ, সেইটার ক্রাইটেরিয়া গুলোর ওপর বেস করে এই যে এক্সট্রাক্ট ইনফরমেশন সাচ অ্যাজ এই দেন এন্টিটি নেম, লোকেশন, কোয়ান্টিটিস, কিসের ওপর বেস করে আমি এক্সট্রাক্ট করবো আর কি ইনফরমেশনটা, বুঝতে পারছিস? এগুলো কিন্তু একদম ঝাড়া মুখস্থ করবি না, খুব বাজে জিনিস। জাস্ট একটু রিডিং পড়বি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। এই যে টেক্সচুয়াল সরি, এটা হচ্ছে ইনফরমেশন এক্সট্রাকশন, এটা একটা বিশাল টপিক, বিশাল মানে বিশাল। এটাকে পড়ে যদি কেউ পিএইচডি করতে জলে নামে, তার ওই 5-6 বছর ওখান দিয়ে বেরিয়ে যাবে। তো সুতরাং ভাব, এত বড় একটা টপিককে ছোট্ট একটা স্লাইডের মধ্যে 2 মিনিট আমি কতটুকু বলবো? কিছুই না, জাস্ট একটুখানি রিডিং পড়া। দেখ, এখানে কতগুলো অ্যাপ্লিকেশন বলেছে, যে হেলথ কেয়ার, ফিনান্স, ই কমার্স, এরা সবাই এনএলপির এই সমস্ত টেক্সট এক্সট্রাকশনকে ইউজ করে, বুঝতে পারছিস? তারপরে এই যে computers can make sense of the vast amount of unstructured text data that is generated every day. প্রতিদিন এত এত অ্যামাউন্ট অফ ডেটা তৈরি হচ্ছে, সেইগুলোকে মানে কম্পিউটারকে দিয়ে প্রসেসিং করা। তা আমাদের মেইন পারপাসটাই হচ্ছে এনএলপি তে কি করতে চাই আমরা, যে একটা মেশিনকে, একটা কম্পিউটারকে হিউম্যান ল্যাঙ্গুয়েজে, এভরিডে ল্যাঙ্গুয়েজ যেটা আমরা কথা বলি বা লিখি, সেই ল্যাঙ্গুয়েজে আমাদের সাথে কমিউনিকেট করাতে হবে। ওই মেশিন রিডেবল ল্যাঙ্গুয়েজ হলে হবে না। মানুষ যে ভাষায় কথা বলে, যে ভাষায় লেখে, পড়ে, শোনে, বোঝে, সেই ভাষায় একটা মেশিনকে মানে একটা কম্পিউটারকে ট্রেন করাতে হবে, যাতে আমাদের সাথে কমিউনিকেট করতে পারে। সুতরাং কাজটা যে খুব সহজ তা কিন্তু নয়। ওই জন্যই বলেছে যে খুব ডিফিকাল্ট। ওই জুরাফস্কির দেখবি ডেফিনেশনটা, মার্টিন জুরাফস্কি লিখেছে, ইজ ডিফিকাল্ট। সে তো বটেই, অত কি সহজ? এই দেখ, ইজ দ্য অলসো ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট। দেখেছিস? এগুলো এক একজন রিসার্চার এক এক ভাবে লিখেছেন আর কি। কেমন? আচ্ছা, এই যে টেক্সট এক্সট্রাকশন, আমরা কেন এক্সট্রাক্ট করতে চাই? হিউজ একটা ডেটা সোর্স আছে, হিউজ একটা একটা কর্পাস আছে, সেটা দিয়ে আমি কি করব? আনস্ট্রাকচার ডেটা, কোনো নির্দিষ্ট ফরম্যাটেও নেই। তাহলে আমি সেখান থেকে আমার যতটুকু চাই ততটুকু এক্সট্রাক্ট করে আনতে চাই, সাচ অ্যাজ এই যে এন্টিটি নেম, লোকেশন, কোয়ান্টিটি, এইগুলোর ওপর বেস করে। হুম, সেটা আমাকে দেখতে হবে যে আমার কি চাই, আমি তার উপর বেস করে এক্সট্রাক্ট করব। পুরো গল্প লিখেছে, কেমন? কিচ্ছু মুখস্থ করবি না, শুদ্ধ জিনিসটাকে বুঝে নিবি, যে এই যে হ্যাঁ, দ্যাট ক্যান বি ইউজ টু এক্সট্রাক্ট ইনফরমেশন ফ্রম টেক্সট অর আনস্ট্রাকচার্ড ডেটা। এইটুকুই হচ্ছে মেইন জিনিস, ফার্স্ট লাইনটা। এরপর সব গল্প লিখেছে, কেউ মুখস্থ করবি না বেকার এগুলো। আচ্ছা, টেক্সট ক্লাসিফিকেশন দেখ, এই যে আনস্ট্রাকচার্ড টেক্সট ইজ এভরিওয়্যার, এই যে ইমেল, চ্যাট, কনভারসেশন, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, সেজন্য কি হয়, ইট ইজ হার্ড টু এক্সট্রাক্ট ভ্যালু ফ্রম দিস ডেটা আনলেস ইট ইজ অর্গানাইজড ইন আ সার্টেন ওয়ে। আমরা প্রতিদিনকার নিয়ত যে ডেটাগুলো দেখতে পাই, সেগুলো সবই কোনো নির্দিষ্ট ফরম্যাট মেনটেন করে না। আমরা যখন চ্যাট করি, আমরা যখন মেল লিখি, যখন ওয়েবসাইট ঘাঁটি, বা যখন আমরা সার্চ ইঞ্জিনে কিছু সার্চ করি, তো তো আমরা কি সেগুলো কোনো নির্দিষ্ট ফরম্যাট ফলো করে না? সেই জন্যই বলছে আনস্ট্রাকচার ডেটা থেকে ইনফরমেশনকে এক্সট্রাক্ট করে আনা খুব ডিফিকাল্ট। সেই জন্য কি করতে হয়, সেগুলোকে একটা নির্দিষ্ট ওয়েতে অর্গানাইজ করতে হয়। দেখ, পরিষ্কার বলেছে, একটা নির্দিষ্ট ওয়েকে আমাকে অর্গানাইজ করতে হয়। এবার টেক্সট ক্লাসিফিকেশনটাকে আমরা কি বলি? টেক্সট ট্যাগিং অর টেক্সট ক্যাটাগরাইজেশন। এটা কিসের প্রসেস? না কিছুই না, এগুলো টেক্সটকে কতগুলো অর্গানাইজড গ্রুপের মধ্যে ভেঙে দেয়। এই যে বাই ইউজিং এনএলপি, টেক্সট ক্লাসিফায়ার্স ক্যান অটোমেটিক্যালি অ্যানালাইজ টেক্সট and then assign a set of predefined tags and category.
এগুলো জেনারেলি পিওএস ট্যাগিং কে বোঝাচ্ছে, পার্টস অফ স্পিচ ট্যাগিং। একটা সেন্টেন্স কে পড়ে কোনটার কি পার্টস অফ স্পিচ, কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা প্রিপোজিশন, হ্যাঁ, এইগুলোকে আইডেন্টিফাই করা। এইগুলো কিন্তু এক প্রকার ক্যাটাগরাইজেশন, তাই না? এই যে ক্যাটাগরাইজেশনটা করতে গেলে কি করতে হবে, আমাকে একটা অর্গানাইজড ওয়েতে যে জিনিসটা এগোতে হবে। একটা আনস্ট্রাকচার সব যদি থাকে, সেগুলো দিয়ে তো আমরা কোনো ফ্রুটফুল কাজই করতে পারবো না, তাই না? তো সেই জন্য বলছে যে আমাকে কতগুলো ক্লাসিফায়ার ইউজ করে, এই যে টেক্সট ক্লাসিফায়ার্স ক্যান অটোমেটিক্যালি অ্যানালাইজ। এরপর দেখবি পিওএস ট্যাগার আছে, স্ট্যানফোর্ডে পিওএস ট্যাগার আছে, দেখবি ডাউনলোড করে দেখতে পারিস। অটোমেটিক্যালি তুই একটা সেন্টেন্স দিলে তোকে পুরো পার্টস অফ স্পিচ দেখিয়ে দেবে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, কিছুই না এগুলো। ঠিক আছে? এই হলো পুরো গল্প। এই যে তো চ্যাটবট, আমরা জানি তো এগুলো, এই যে অটোমেটেড প্রসেস, এন্টার প্রসেস ইজ অটোমেটেড, এই যে 24/7 সার্ভিস, সপ্তাহে 7 দিনই কাজ করবে, যে কোনো সময় 24 ঘন্টাই কাজ করবে। তো অবভিয়াসলি অটোমেটেড তো হতেই হবে। ওখানে কি সারাক্ষণ কোনো হিউম্যান রিপ্রেজেন্টেটিভ থাকছে? একদমই না। সেজন্য জাস্ট একটুখানি জিনিসটাকে বুঝে নেওয়া যে অটোমেটিক কনভারসেশন উইথ পিপল, অটোমেটিক চ্যাটবটস আর কম্পিউটার প্রোগ্রাম দ্যাট কন্ডাক্ট অটোমেটিক কনভারসেশন উইথ পিপল, এইটাই হচ্ছে মেইন জিনিস। আর 24/7 তো থাকবেই, কারণ যেহেতু অটোমেটিক কনভারসেশন, ওখানে কোনো মানুষ বসে থাকছে না, সেই জন্য। ইমেল ফিল্টার, ইমেল ফিল্টার দেখ, আমরা যখন জিমেলে কোনো মেল টেল পাঠাই, দেখবি কোনোটা স্প্যামে চলে যায়, কোনোটা প্রমোশন ট্যাগে চলে যায়, হ্যাঁ, বা কোনোটা আবার ইনবক্সেও ঢোকে। ইমেল ফিল্টারিং, আমার ইমেল ফিল্টারিং দিয়ে একটা পেপারও আছে, দেখি সেই স্প্যাম ইমেল গুলোকে ফিল্টার করা। তো যাই হোক, কতগুলো মানে রেস্ট্রিক্টেড ওয়ার্ড আছে বা ফ্রেজ আছে, সেগুলোকে ইন্ডিকেট করতে পারলে ওটা স্প্যাম মেসেজ হিসেবে ট্রিট করে, সেই জন্য তখন ওগুলোকে স্প্যামে ঢুকিয়ে দেয়, মানে স্প্যাম ফোল্ডারে। তাহলে এই ইমেল ফিল্টারিংটা খুব দরকার। কেন? একটা যদি রেস্ট্রিক্টেড কিছু কোনো ওয়ার্ড দিয়ে একটা ইমেল কেউ লিখে পাঠায়, সো দ্যাট শুড বি ফিল্টার্ড, হ্যাঁ, দ্যাট শুড নট বি প্লেসড ইনটু দ্য ইনবক্স, দ্যাট শুড বি পুট ইনটু দ্য স্প্যাম বক্স, সেই জন্যই আর কি। তাহলে বুঝতে পারছিস ইমেল ফিল্টার। তাহলে এগুলো সব হচ্ছে আমার কতগুলো এনএলপির অ্যাপ্লিকেশন। এই যে একটা হিউজ ডোমেন এনএল, কি কি অ্যাপ্লিকেশন আছে তারই একটা এই যে ইরফান আসছে এতক্ষণ, তারই একটা মানে লিস্ট আপ করা। এবার দেখ এনএলপির কতগুলো কম্পোনেন্ট আছে। একটা আছে এনএলজি, ওই যে বললাম, যেখানে স্পিচ প্রডিউস করা হচ্ছে, টেক্সট প্রডিউস করা হচ্ছে, ওটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন। আর তারপর হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং। শুধু তো প্রডিউস করলেই হবে না, সেটাকে রেকগনাইজও করতে হবে। ঠিক আছে? এই যে ট্রান্সফর্মিং হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ ইনটু আ মেশিন রিডেবল ফরম্যাট, এনএলইউ। মেশিনকে বোঝাতে গেলে মেশিন লেভেলের ল্যাঙ্গুয়েজই আমার লাগবে। দ্য ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিংটা বলছে ট্রান্সফর্মিং হিউম্যান ল্যাঙ্গুয়েজ ইনটু আ মেশিন রিডেবল ফরম্যাট। আর এনএলজিটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন। ইট অ্যাক্টস অ্যাজ আ ট্রান্সলেটর দ্যাট কনভার্টস দ্য কম্পিউটারাইজড ডেটা ইনটু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ রিপ্রেজেন্টেশন। কম্পিউটারাইজ ডেটাটাকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে রিপ্রেজেন্ট করব, মানে হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজে রিপ্রেজেন্ট করব, সেটা হচ্ছে এনএলজি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন। তাহলে এনএলইউ ইজ হার্ডার দ্যান এনএলজি। এনএলইউ মানে কি? মেশিনকে বোঝাতে হবে, সেই জন্য বলছে ট্রান্সফর্মিং হিউম্যান ল্যাঙ্গুয়েজ ইনটু মেশিন রিডেবল ফরম্যাট, এনএলইউ ইজ হার্ডার। আর এখানে কতগুলো কোড টেকনোলজি, এগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে পার্টস অফ স্পিচ ট্যাগিং, তারপরে পার্সিং, সিম্যান্টিক পার্সার থাকে, সিনট্যাকটিক পার্সার থাকে, কো রেফারেন্স রেজলিউশন, মানে ধর আমি বললাম একটা একটা সেন্টেন্স বললাম, সেখানে কোন প্রোনাউনটা কোন নাউনকে রেফার করছে, সেটাকে ধর ইন্ডিকেট করার জন্য বললাম আর কি। ধর এরকম বললাম, আই টিচ মাই স্টুডেন্টস ইন দ্য উইকেন্ড, হ্যাঁ, দে আর ভেরি ইন্টেলিজেন্ট। তাহলে এই যে দেটা বললাম, দেটা কাকে মিন করছে? স্টুডেন্টসদের। এইটাকেই বলে কো রেফারেন্স রেজলিউশন। আই টিচ মাই স্টুডেন্টস ইন দ্য উইকেন্ড, দে আর ভেরি ইন্টেলিজেন্ট। এই যে দে, এই দেটা কিন্তু পুরোপুরি ইন্ডিকেট করছে স্টুডেন্টকে, তার মানে স্টুডেন্ট হচ্ছে একটা নাউন আর দে হচ্ছে প্রোনাউন। মানে সেই স্টুডেন্ট গুলোকে আমরা রিপিটেডলি ইনফার করার জন্য একটা প্রোনাউন ইউজ করলাম।
দে, আছে। তো এটাকে বলে কো রেফারেন্স। আচ্ছা, নেমড এন্টিটি রেকগনিশন। হ্যাঁ, ধর আমি বললাম হিমালয়া ইজ সিচুয়েটেড অ্যাট দ্য নর্থ অফ ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া হচ্ছে একটা নেমড এন্টিটি, হিমালয়া হচ্ছে একটা নেমড এন্টিটি। মানে যেগুলো প্রপার নাউন আর কি, সেইগুলোকে আইডেন্টিফাই করা, নেমড এন্টিটি রেকগনিশন। তারপরে কো রেফারেন্স রেজলিউট, ওয়ার্ড সেন্স ডিসঅ্যাম্বিগুয়েশন, এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস। যেমন ধর আমি বললাম আই ওয়েন্ট টু দ্য ব্যাংক টু ডিপোজিট সাম মানি। তাহলে এই যে ব্যাংক কথাটা বললাম, এটা তো রিভার ব্যাংকও হতে পারে, মানে নদীর ধারে যে মানে আমার যে নদীর পাড় সেটাকেও ব্যাংক বলে, আবার যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেটাকেও ব্যাংক বলে। তা আমাকে ডিফাইন মানে আমাকে মানে আসতে হবে কনক্লুশনে যে কোন ব্যাংকের কথা আমি মিন করছি। আই ওয়েন্ট টু দ্য ব্যাংক টু ডিপোজিট সাম মানি, এখানে যেহেতু মানি কথাটা আছে, টাকা পয়সার কথাটা, ফিনান্স কথাটা চলে এলো, সো অবভিয়াসলি এই ব্যাংক মানে কিন্তু রিভার ব্যাংক নয়, এটা একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। বুঝতে পারলি? সেই জন্য একই ওয়ার্ডের মানে একই ওয়ার্ডের দুটো মিনিং হতে পারে। তো সেইটাকে ডিসঅ্যাম্বিগুয়েট করতে পারাটাই হচ্ছে ওয়ার্ড সেন্স ডিসঅ্যাম্বিগুয়েশন। বুঝতে পারলি? এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি প্রথমে এটা নিয়ে কিছুটা পড়াশোনা শুরু করেছিলাম পিএইচডির সময়কার কথা, সেই 2014-15 সালে। তারপর সুইচ করলাম টেক্সচুয়াল এন্টেলমেন্টে। তো ওয়ার্ড সেন্স ডিসঅ্যাম্বিগুয়েশন শুধু যে ইংলিশে হয় তা নয়, বাংলাতেও হতে পারে, অন্যান্য ল্যাঙ্গুয়েজেও হতে পারে। কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে আমার প্রপার রিসোর্স না থাকলে কিন্তু আমি পারবো না। ইংলিশের অনেক রিসোর্স আছে। হ্যাঁ, দেখবি ওয়ার্ডনেট বলে একটা ডিকশনারি আছে, ওয়ার্ডনেট, প্রিন্সটন ইউনিভার্সিটিতে ওখানে ক্রিয়েট করা হয়েছিল। এই ওয়ার্ডনেটের থেকে আমরা প্রচুর ইনফরমেশন পেয়ে যাই। একটা ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচে আছে, তার কি কি সিনোনিম আছে, তার কি কি অ্যান্টোনিম আছে, হ্যাঁ, তারপর সেটার মিনিংটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি আর কি, একটা সেন্টেন্স দিয়ে এক্সাম্পল বোঝানো আছে। ওয়ার্ডনেট এই ডিকশনারিটা খুব রেপুটেড, প্রিন্সটন ইউনিভার্সিটির। এনএলপি তে প্রচুর কাজে লাগে এই ওয়ার্ডনেট। আমি নিজেও প্রচুর ওয়ার্ডনেট ইউজ করেছি। ওয়ার্ডনেটটা হচ্ছে আমার একটা একটা ডিকশনারি হলো। তো এই যে সিম্যান্টিক রোল লেভেলিং, এগুলো আস্তে আস্তে দেখবি আসবে। এসআরএল পার্সার, হ্যাঁ, ইউএনএল পার্সার, ইউনিভার্সাল, হ্যাঁ, নেটওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ বোধহয়, ইউএনএল, এসআরএল, এগুলো সব এক একটা পার্সিং। সিম্যান্টিক মানেই হচ্ছে মিনিংস, যেখানে সিম্যান্টিক কথাটা থাকবে সেখানেই বুঝবি মিনিং, আর যেখানে সিনট্যাকটিক থাকবে সেখানে বুঝবি স্ট্রাকচার। আমি একটা পার্টিকুলার সেন্টেন্স দিয়ে দিলাম, সেন্টেন্সটা দিয়ে কোনটা কোন পার্টস অফ স্পিচ ট্যাগ সেটাকে ট্যাগ করে দিল, সেটা একটা কাজ। হ্যাঁ, তারপর সেটা সিনট্যাকটিক্যালি পার্স করে দিল। আমি ধর বললাম এরকম বললাম, ধর অনেক এক্সাম্পলই আছে। ধর আই প্লে ক্রিকেট, এরকম বললাম, তাহলে আইটা হচ্ছে এখানে সাবজেক্ট, প্লেটা হচ্ছে ভার্ব, আর তো ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট। এইরকম তাহলে এমন ভাবে পার্সিং করবে, তোরা মনে হয় কম্পাইলারে পড়েওছিস কিছুটা, যে প্লেটা হচ্ছে ভার্ব, ভার্বের একটা সাবজেক্ট হচ্ছে আই, আর একটা অবজেক্ট হচ্ছে ক্রিকেট। এইভাবে আমরা জিনিসটাকে পুরো পার্সিং করে তার সিনট্যাকটিক্যালি ট্রি বানিয়ে ফেলি, একটা তার সিনট্যাক্স ট্রি বানাই একটা। মনে হয় পড়েছি আমি, আমি সব দেখিয়ে দেবো, এখানে আছে সব, একটা একটা করে বলছি, আমি সব দেখিয়ে দেবো। আচ্ছা, অরিজিনস অ্যান্ড চ্যালেঞ্জেস, এবার একটুখানি রিডিং পড়বি। আগেও বলেছি যে এনএলইউটা খুব হার্ড এনএলজির থেকে, কারণ এনএলইউটা হচ্ছে মেশিনকে বোঝাতে হবে মানুষ কি বলতে চাইছে, মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজটাকে মেশিন আন্ডারস্ট্যান্ডেবল ফরম্যাটে করতে হবে। ওই জন্য বলছি এনএলইউটা একটু কঠিন, বাট এনএলজিটা হচ্ছে জেনারেশন, আর এখানে এনএলপি বলেছে প্রসেসিং। তো যাই হোক, এনএলপির এগুলো হচ্ছে কতগুলো কম্পোনেন্ট, এই যে এনএলইউ, এনএলজি, হুম, একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা জেনারেশন। শুধু জেনারেট করলেই তো হবে না, সেটাকে রিকগনাইজ মানে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো যাই হোক, এগুলো অত দেখার দরকার নেই। মেশিন ট্রান্সলেশন আগেও বলেছি একটা বিশাল টপিক, ওগুলো বলে শেষ করা যাবে না এভাবে। পুরোটাই আমি দিয়ে দেবো, কিন্তু বেছে বেছে পড়বি, বেছে বেছে পড়বি। এই যে এনএলপির হিস্ট্রিটা একটু দেখিয়েছে, যে দেখ 1950 1950-তে, মানে 100 বছরও হয়নি এখনো, 1950-তে এটা
এই যে বার্থ অফ এনএলপি, এই দেখ আস্তে আস্তে ক্রমশ কিভাবে আপগ্রেডেশনের দিকে গেছে। লিঙ্গুইস্টিক থিওরি, তারপরে রুল বেস সিস্টেম, মোর রুল বেস সিস্টেম, সেখান থেকে স্ট্যাটিস্টিক্যাল মেথডে কনভার্ট হয়ে গেল। তারপর যে ফ্রম হ্যান্ড রিটেন রুল টু স্ট্যাটিস্টিক্যাল মডেল নিয়ে তারপর স্ট্যাটিস্টিক্যাল এনএলপি, তারপরে এই যে নিউরাল এনএলপি এলো, ডিপ লার্নিং, নিউরাল এনএলপি, তারপরে এই যে ফাউন্ডেশন ফর এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। হ্যাঁ, এখনটা পুরো এলএলএম-ই যুগ, এই যে জিপিটি, চ্যাট জিপিটি, হ্যাঁ, জেমিনি, হ্যাঁ, ডিপসিক। এটা হচ্ছে একটা হিস্ট্রি অফ এনএলপি, এটা একটু দেখতে পারিস, মানে শুধু আর কি নিজের বোঝার জন্য আমরা জিনিসটা কিভাবে অগ্রসর হয়ে হয়ে এই 2020 এখন 2026-এ আমরা দাঁড়িয়ে আছি। 1950 থেকে এটা শুরু হয়েছিল, এর বার্থ আস্তে আস্তে এগোচ্ছি, ক্রমশ আপগ্রেডেশন হচ্ছে 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 রুল বেসড, মোর রুল বেসড, তারপরে স্ট্যাটিস্টিক্যাল, তারপর স্ট্যাটিস্টিক্যাল এনএলপি এলো, হ্যাঁ, নিউরালে চলে গেল, সবকিছুই এখন হচ্ছে নিউরাল নেটওয়ার্ক দিয়ে। তারপর এলএলএম, এই হচ্ছে পুরো এনএলপির হিস্ট্রিটা, এই হচ্ছে এনএলপির পুরো হিস্ট্রি। এটা একটু দেখে নিতে পারিস, কেমন? আচ্ছা, তো যাই হোক, এবারে দেখ স্টেপস ইন এনএলপি, কতগুলো স্টেপ, যে কতগুলো স্টেপ আছে আমি প্রত্যেকটা স্টেপই অল্প অল্প করে বলার চেষ্টা করব। হ্যাঁ, লেক্সিক্যাল অ্যানালিসিস, লেক্সিক্যাল মানে এক একটা ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালিসিস, এক একটা মানে ধর আমি একটা প্যারাগ্রাফ লিখলাম, কি একটা সেন্টেন্স লিখলাম, প্যারাগ্রাফে যাওয়ার দরকার নেই, একটা একটা সেন্টেন্স লিখলাম, তাহলে কি একটা সেন্টেন্স তো কতগুলো ওয়ার্ড দিয়ে তৈরি হয়, তাই না? তা আমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড যদি অ্যানালিসিস করতে হয়, সেইটাকে বলা হয় লেক্সিক্যাল অ্যানালিসিস। তা সেটা কিরকম অ্যানালিসিস করব আমরা? ধর প্রত্যেকটা ওয়ার্ডের একটা রুট ফর্ম থাকে, মানে ধর আমি বললাম আই প্লেড টেনিস, প্লেড, প্লেডটা হচ্ছে পাস্ট ফর্ম, তাই না? তাহলে ইডিটা যে যোগ করেছি ওইটাকে বাদ দিলে আমার রুট ফর্মটা আসবে প্লে, ঠিক আছে? এরকম আর কি এক একটা ওয়ার্ডের রুট ফর্ম বার করা, তার সমস্ত প্রেফিক্স বা পোস্টফিক্স বাদ দিয়ে, হ্যাঁ, তার সমস্ত কিছু বাদ দিয়ে রুট ফর্মটাকে বার করা, এগুলোকে বলা হয় মর্ফ। সব আসবো। হ্যাঁ, সিনট্যাকটিক অ্যানালিসিস, পার্সিং, মানে আমরা একটা সেন্টেন্স দিয়ে দিলাম, তার স্ট্রাকচার ওয়াইজ জিনিসটাকে পার্স করব। এর আগেও তোরা কম্পাইলারে মনে হয় পার্সার পড়েছিস, শিফট রিডিউস পার্সার পড়েছিলি না? এই তোরা, হ্যাঁ, 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 ওই পার্সার গুলো, তা কিছুই না, একটা ওখানে মানে যেটা ছিল কম্পাইলার, সেখানে মেশিন ল্যাঙ্গুয়েজের ব্যাপার ছিল, বাট এখানে হচ্ছে পুরোটাই হিউম্যান ল্যাঙ্গুয়েজ। মানে আমি একটা গোটা সেন্টেন্স দিয়ে দেবো, তার সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, সেই অনুযায়ী আমাকে পার্সিংটা করতে হবে। সো ডেফিনেটলি পার্সিং করার আগে পিওএস ট্যাগিংটা আমাকে করে নিতে হবে, যে কোনটা ভার্ব, কোনটা তার সাবজেক্ট হবে, কোনটা তার অবজেক্ট হবে, সেইটাকে জানার আগে আমাকে আগে পার্সিং করতে হবে, এই সরি, আগে পিওএস ট্যাগিং করতে হবে। হ্যাঁ, তারপর সিম্যান্টিক অ্যানালিসিস, সিম্যান্টিক অ্যানালিসিস মানে কোনটার কি রোল। এই যে বললাম আই প্লেড ফুটবল বা আই প্লেড টেনিস, যাই হোক, তাহলে এই যে মানে আই প্লে, প্লেটা হচ্ছে একটা ভার্ব, আই প্লে, আই এর সাথে প্লে এর কিরকম সম্পর্ক? সাবজেক্ট, মানে সাবজেক্ট ভার্ব রিলেশন। আবার প্লেড ফুটবল, তাহলে প্লেড ফুটবল যেটা, সেটার সাথে একটা হচ্ছে মানে হচ্ছে ভার্ব অবজেক্ট রিলেশন। তাহলে এইগুলো হচ্ছে সিম্যান্টিক অ্যানালিসিস, মানে কোনটার কি রোল মিনিং ওয়াইজ, এখানে মিনিং ব্যাপার আছে। আমি যদি উল্টোটা বলতাম, আমি যদি এরকম বলি দ্য স্টুডেন্টস প্লে ফুটবল, ব্যাস ঠিক আছে, এটার একটা সিম্যান্টিক্যাল মিনিং একদম কারেক্ট। বাট যদি ঘুরিয়ে দিই দ্য ফুটবল প্লেড দ্য স্টুডেন্টস, এটা কিন্তু স্ট্রাকচার ওয়াইজ মানে কারেক্ট, সিনট্যাকটিক্যালি কিন্তু কারেক্ট, বাট সিম্যান্টিক্যালি কিন্তু এর কোনো মানেই দাঁড়াচ্ছে না। এরকম যদি বলা হয় দ্য স্টুডেন্টস প্লে ফুটবল, ফাইন, সিনট্যাকটিক্যালিও কারেক্ট, সিম্যান্টিক্যালিও কারেক্ট। বাট যদি উল্টোটা করি দ্য ফুটবল প্লে স্টুডেন্টস, কোনো মানে দাঁড়াচ্ছে না, বাট সিনট্যাকটিক্যালি কারেক্ট, গ্রামাটিক্যালি কারেক্ট। সুতরাং গ্রামার শুধু ঠিক হলেই যে তার মিনিং ঠিক হবে, মানে সেটার একটা মিনিং দাঁড়াবে, তা কিন্তু নয়। শুধু গ্রামার ঠিক হলে হবে না, তো গ্রামারটাকে চেকিং করার জন্য আমরা পার্সিং করছি, ঠিক আছে, আর মিনিংটাকে চেকিং করার জন্য আমার সিম্যান্টিক অ্যানালিসিসে আসছে, বুঝছি? এইবারে আস্তে আস্তে যাচ্ছে, এই যে লেক্সিক্যাল অ্যানালিসিস, কতগুলো ওয়ার্ডের ইনভলভমেন্ট আছে এখানে।
বুঝছিস? এটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালিসিস। তারপরে সিনট্যাকটিক অ্যানালিসিস। এই যে আই ওয়েন্ট টু দ্য মার্কেট, ঠিক আছে, বাট এমন যদি আমি এরকম করি ওয়েন্ট আই টু দ্য মার্কেট, এটার কোনো মানে দাঁড়াচ্ছে না। এটা সিনট্যাকটিক্যালি কারেক্ট, না এটা তোর হচ্ছে সিম্যান্টিক্যালি কারেক্ট। সেই জন্য গ্রামারটাকে চেক করতে হবে। এই যে হ্যাঁ, রুলস অফ গ্রামার। কিন্তু আবার বললাম, শুধু গ্রামার ঠিক থাকলেই যে মিনিং ঠিক হবে তা তো নয়। হ্যাঁ, the I went to the market, but the students, the people went to the market. হ্যাঁ, the people went to the market, ঠিক আছে। কিন্তু এরকম যদি বলি the market went to the people, এটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট। the market went to the people, এর এর কিন্তু গ্রামারে কোনো ভুল নেই। এর সাবজেক্টটা হচ্ছে went, এর সরি এর ভার্বটা হচ্ছে went, এর সাবজেক্ট হচ্ছে মার্কেট, আর অবজেক্ট হচ্ছে পিপল। বাট মার্কেট পিপলে যাবে এটার কোনো মানেই দাঁড়াচ্ছে না। সেই জন্য শুধু গ্রামার ঠিক হলেই যে সেটার মানে ঠিক হবে তা কিন্তু নয়। এই জন্য এবার কি লিখেছে দেখ, থার্ড লেভেল অফ অ্যানালিসিস হচ্ছে সিম্যান্টিক অ্যানালিসিস। থার্ড লেভেল, তার মানে প্রথমেই যেটা করছি পার্টস অফ স্পিচ গুলোকে ট্যাগিং করে নিচ্ছি, যে কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, হ্যান ত্যান সব ট্যাগিং হয়ে গেল। ট্যাগিংটা করলার পর আমি কি করব, তারপর ট্যাগিংটা করার পর আমি যেটা করব সেটা হচ্ছে সিনট্যাকটিক পার্সিং। সিনট্যাকটিক পার্সিং দিয়েই আমার গ্রামারের রুলগুলো মেনটেন হয়েছে কিনা চেক হবে। তা গ্রামারের রুল কি রকম, একটা ভার্ব থাকবে, তো তার একটা অবজেক্ট থাকবে, তার একটা সাবজেক্ট থাকবে। বাট সব সময় যে ভার্বের অবজেক্ট থাকবে এরকম নয়। দ্য স্টুডেন্টস প্লে, এটাও কিন্তু কারেক্ট সেন্টেন্স। সবসময় যে প্লে ফুটবল বা প্লে টেনিস বা প্লে ক্রিকেট এরকম বলতে হবে তা কিন্তু নয়। দ্য স্টুডেন্টস প্লে, এটা কিন্তু অ্যাবসলিউটলি একটা কারেক্ট স্টেটমেন্ট, তাই না? সেটাই বলছে যে গ্রামারের রুলগুলো মেনটেন হচ্ছে কিনা সেটা হচ্ছে তো সিনট্যাকটিক পার্সার ডিটারমাইন করবে। সিনট্যাকটিক পার্সার মানেই ও দেখবে যে ভার্বের পজিশন ঠিক আছে কিনা, ভার্বের করসপন্ডিং একটা সাবজেক্ট পাচ্ছে কিনা, ভার্বের করসপন্ডিং যদি অবজেক্ট থাকেও সেটা ঠিকঠাক জায়গায় প্লেস হচ্ছে কিনা। আমি যদি এরকম বলি আই স দ্য ম্যান উইথ আ টেলিস্কোপ, ভীষণ ইম্পর্টেন্ট, খুব ওয়েল নোন একটা এক্সাম্পল এনএলপি তে, সব বইতে সব রেপুটেড মেটেরিয়ালে পেয়ে যাবি, যে কোনো বই টইতে দেখবি আই স দ্য ম্যান উইথ আ টেলিস্কোপ। এর দুরকম মানে হতে পারে, আমি টেলিস্কোপ দিয়ে একটা লোককে দেখলাম, মানে মানে টেলিস্কোপটা আমি ইউজ করেছি দেখার জন্য, আমি টেলিস্কোপ দিয়ে একটা লোককে দেখলাম, সেটা হতে পারে। অথবা এমনও হতে পারে যে আমি এমন একটা লোককে দেখলাম যার হাতে টেলিস্কোপ ছিল। এবারে বল কোনটা ধরবি? বোথ আর পসিবল। হিউম্যান দুটোকেই মানে আন্ডারস্ট্যান্ড বল, মিসআন্ডারস্ট্যান্ড বল, যাই বল, হিউম্যান দুটোকেই ইন্টারপ্রিট করতে পারে। আই স দ্য ম্যান উইথ আ টেলিস্কোপ মানে আমি টেলিস্কোপটা ইউজ করে লোকটাকে দেখেছি, এমনও হতে পারে। আবার আমি এমন একটা লোককে দেখেছি যার টেলিস্কোপ ছিল হাতে, এমনও হতে পারে। বুঝতে পারছিস? এই রকম কন্ট্রোভার্সিয়াল জিনিস কিন্তু আসবে। এইগুলোকে মানে অ্যাম্বিগুইটি, কন্ট্রোভার্সিয়াল মানে অ্যাম্বিগুয়াস আর কি, অ্যাম্বিগুইটি গুলোকে রিজলভ করতে হবে। পার্সার, এক একটা পার্সার এক এক রকম ভাবে ট্যাগিং করবে, প্রচুর ট্যাগিং হচ্ছে, পিওএস ট্যাগার আছে দেখবি। তো যাই হোক, প্রথমে পিওএস ট্যাগিং করে আমি একটা বেসিক নলেজ পেলাম। এই দেখ, এখানে বলেছে সিনট্যাকটিক অ্যান্ড সিম্যান্টিক। সিনট্যাক্স মানে স্ট্রাকচার, আর সিম্যান্টিক মানে মিনিং। আবারও বলছি, সিনট্যাক্স শুধু ঠিক থাকলে কিন্তু তার মিনিং যে ঠিক থাকবে তা কিন্তু নয়। সিনট্যাক্স ঠিক থাকলে আমরা বলতে পারি যে হ্যাঁ, ইট ফলোজ দ্য রুলস অফ দ্য গ্রামার, এটা গ্রামারের রুল মেনটেন করে চলছে। বাট তার মানে যে মিনিংটাকে মেনটেন করছে তা কিন্তু না, মানে মিনিংটা যে দাঁড়াচ্ছে তা কিন্তু নয়। ওই যে বললাম, দ্য মার্কেট ওয়েন্ট টু দ্য পিপল, এটা গ্রামাটিক্যালি ঠিক, বাট সিনট্যাকটিক্যালি কিচ্ছু মানেই দাঁড়ায় না। দ্য পিপল ওয়েন্ট টু দ্য মার্কেট, সব ঠিক আছে, ভালো কথা, লোকেরা বাজারে যায়, বাজারে গেছিল। বাট বাজারটা লোকেদের কাছে গেছিল, এটা কখনো হয়? বাট গ্রামারে কিন্তু কোনো ভুল ধরতে পারবি না। আমি যদি এটা একটা পিওএস ট্যাগার বা একটা সিনট্যাকটিক পার্সারে ফেলি, ও কিন্তু কোনো ভুল মোটেও ডিটারমাইন করতে পারবে না। হ্যাঁ, দ্য মার্কেট ওয়েন্ট টু দ্য পিপল, ঠিক আছে, ভালো কথা। সিনট্যাকটিক পার্সারের কাজই কিন্তু শুধু স্ট্রাকচারটাকে ডিটারমাইন করা, যে একটা সেন্টেন্স গ্রামাটিক্যালি ঠিকঠাক স্ট্রাকচারে আছে কিনা। আর যখনই আমি মিনিং এর দিকে যাচ্ছি তখনই কিন্তু গন্ডগোলটা পাকাবে। মিনিং কিন্তু ডিটারমাইন করতে পারছে না।
মানে কোনো ভ্যালিড মিনিং দাঁড়াচ্ছে না, মিনিংলেস। সেই জন্য বলছি দেখ, থার্ড লেভেল অফ অ্যানালিসিসটা হচ্ছে সিম্যান্টিক, বুঝতে পারছিস? এই যে নেক্সট লেভেল হচ্ছে সিনট্যাকটিক, প্রথমেই হচ্ছে লেক্সিক্যাল, তারপর হচ্ছে সিনট্যাকটিক, তারপর হচ্ছে সিম্যান্টিক। সো লেক্সিক্যাল মানে ওয়ার্ড বাই ওয়ার্ড আমি এক একটা অ্যানালাইজ করবো, এই দেখ অ্যানালিসিস অফ ওয়ার্ড, দেখেছিস? পরে আমি আরো ডিটেইলে পড়াবো এগুলো। আর সিনট্যাকটিক মানেই হচ্ছে তার স্ট্রাকচার ওয়াইজ ঠিক আছে কিনা, মানে ও গ্রামারের রুলটা ফলো করছে কিনা। সিনট্যাক্স মানে বুঝে নিবি স্ট্রাকচার, তো লেক্সিক্যাল অ্যানালিসিস মানে হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড, হলো। আর সিম্যান্টিক অ্যানালিসিস মানে হচ্ছে মিনিংটাকে চেক করবে, ঠিক আছে? এবার এগুলো নানান জিনিস বুঝিয়েছে, এগুলো দেখিস। এই যে গ্রামাটিক্যালি ভ্যালিড সেন্টেন্সেস ক্যান বি মিনিংলেস, ওই যে বললাম দ্য মার্কেট ওয়েন্ট টু দ্য পিপল, এটা গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু শুধু গ্রামার ফলো করলে একটা সেন্টেন্সের কখনো মানে দাঁড়ায় না। একটা ল্যাঙ্গুয়েজকে চালাতে গেলে শুধু যে গ্রামার ঠিক থাকলে হবে তা নয়। আমি ইংলিশে গ্রামার জানি কিন্তু মানেটাই তো ভুলভাল হয়ে গেল। সাবজেক্ট, একটা ভাব থাকলেই তার সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে, ফাইন। কিন্তু সাবজেক্ট অবজেক্ট ভার্ব সব আছে, অথচ কিছু মিনিংই দাঁড়ালো না, এমন করলে কিন্তু হবে না। সেজন্য সব থেকে লাস্ট লেভেল মানে থার্ড লেভেল অফ অ্যানালিসিসটা হচ্ছে সিম্যান্টিক। তা প্রথমে আমরা কিরকম অ্যানালিসিস করছি? ওয়ার্ড বাই ওয়ার্ড, লেক্সিক্যাল অ্যানালিসিস করছি। তারপর সেখান থেকে আমি আরেকটু অ্যাডভান্স হয়ে কি করলাম? সিনট্যাকটিক অ্যানালিসিস করছি, মানে স্ট্রাকচার ওয়াইজ আমরা দেখছি যে ওটা গ্রামারের রুল ফলো করছি কিনা। তারপরেও কি বললাম? যে গ্রামাটিক্যালি ভ্যালিড সেন্টেন্সেস হ্যাভ নো মিনিং, এই যে গ্রামাটিক্যালি ভ্যালিড সেন্টেন্সেস ক্যান বি মিনিংলেস। তো তখন আমাকে মিনিংটাকে জাজ করার জন্য সিম্যান্টিক অ্যানালিসিস করতে হবে, বুঝতে পারলি? খুব সুন্দর, সাবজেক্টটা খুবই ভালো। তারপর দেখা যাক কতটা কি করতে পারি আমরা, কতটা সময় পাই, কতটা আমাদের এনার্জি থাকে, সবকিছুই তো আছে। যাই হোক, আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব জিনিসটাকে ইন্টারেস্টিং ওয়েতে তোদের কাছে প্রেজেন্ট করা। আমি যার জন্য একদম দেখ স্লাইড গুলো রিডিং পড়ছি না, কিন্তু স্লাইড রিডিং পড়তে আমার খুব বিরক্ত লাগে। স্লাইড রিডিং পড়ছি না, যতটুকু সম্ভব ইম্পর্টেন্ট জিনিসটাকে শুধু হাইলাইট করছি। দেখ এখানে কত কিছু লিখেছে, এই মেইন জিনিসটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে গ্রামাটিক্যালি ভ্যালিড সেন্টেন্সেস ক্যান বি মিনিংলেস। দেখ আজে বাজে অনেক কিছু লিখেছে, আজে বাজে না মানে অনেক কিছুই আছে, মেইন ইম্পর্টেন্ট জিনিসটাই হচ্ছে এইটা। সিনট্যাক্স ইজ নট অনলি দ্য কম্পোনেন্ট অফ মিনিং। সিনট্যাক্স ঠিক থাকলে যে মিনিং ঠিক থাকবে তা নয়, এটার মানেই তাই যে গ্রামাটিক্যালি ভ্যালিড থাকলেও সেটা মিনিংলেস হতে পারে। এইভাবে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে হাইলাইট করছি আমি, খালি ইম্পর্টেন্ট জিনিসগুলোকে, কোনটা কোনটা মেন পাঁচ লাইন সেইটাকে শুধু আমি হাইলাইট করছি। আমি কিন্তু ইচ্ছে করলে এখান থেকে গড়গড় করে রিডিং পড়ে যেতে পারতাম, কি হবে রিডিং পড়ে? তোরা সবাই পড়তে জানিস, এক্ষুনি আমি স্লাইডটা আপলোড করে দেবো, তোরা সবাই দেখে নিতে পারবি। বাট আমার কাজ হচ্ছে একটুখানি জিনিসটাকে ইন্টারেস্টিং ওয়েতে প্রেজেন্ট করা, যাতে পড়তে বোর না লাগে। এখন অব্দি ঠিকঠাক লাগছে সবার শুনতে? এই দেখো চুপ করে গেল। হ্যাঁ বাবা। তো যাই হোক, জিনিসটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, আমি চেষ্টা করছি যতটা সম্ভব করানোর। আমিও প্রথমবার পড়াচ্ছি, এর আগে আমি কোনোবার এনএলপি পড়াইও নি, সেজন্য আমারও ফার্স্ট, তোদেরও ফার্স্ট। আমি কখনোই বাজে একটা কোয়েশ্চেন করে একটা বাজে ইমপ্রেশন তোদের ওপর তৈরি করব না, যে শেষ সেমিস্টারে গিয়ে ম্যাম একটা কি বাজে জিনিস করলো, সেটা কখনো করবো না। আমি একেবারে কাটা কাটা ওয়েতে বলে দিচ্ছি, এইটুকু এইটুকু পড়বি। দেখ 138 পেজের একটা পিডিএফ, একদম ঘাবড়াবি না দেখে। ঠিক যতটুকু পড়ছি, ওই 13 পেজ বললে ওই 13 পেজই পড়বি। আচ্ছা, এরপর ফোর্থ লেভেল হচ্ছে ডিসকোর্স। হ্যাঁ, না আমাদের কাজটা হচ্ছে, আমি একটা সেন্টেন্সকে ইনপুট দিলাম, পিওএস ট্যাগারের ভেতর দিয়ে পাস করলে সেটা প্রত্যেকটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচটাকে আমাকে ট্যাগ করে দেবে। আচ্ছা, তারপর যদি আমি একটা সিনট্যাক্ট পার্সারের ওপর দিয়ে পাঠাই, সিনট্যাকটিক্যাল পার্সার, তাহলে ওর কাজ হচ্ছে স্ট্রাকচার ওয়াইজ জিনিসটাকে ভেঙে দেবে। একটু এগোলেই বুঝতে পারবি ছবিটা কিরকম হয়, যে পার্সিং এর যে স্টেপগুলো আমি দেখাচ্ছি, দাঁড়া দেখাচ্ছি দেখাচ্ছি, এখানে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে আরো বলার। এখান থেকে টোকেন জেনারেট করবে,
হ্যাঁ, টোকেন গুলোর কি সঙ্গে কার সাথে কি রিলেশন, সিম্যান্টিক রোল, সবকিছুকে লেবেল করবে। এই দেখ চ্যালেঞ্জেস অফ এনএলপি। এনএলপি সবকিছুরই চ্যালেঞ্জ থাকে, শুধু যে এনএলপি চ্যালেঞ্জ তা নয়। হ্যাঁ, সবকিছুরই চ্যালেঞ্জ থাকে। তোরা যখন ধর এআই পড়েছিলি তারও চ্যালেঞ্জ আছে, সবকিছুরই চ্যালেঞ্জ আছে, মেশিন লার্নিং এরও চ্যালেঞ্জ আছে। তাহলে এখানে হচ্ছে দেখ, দ্য ইনএবিলিটি টু ক্যাপচার অল রিকোয়ার্ড নলেজ ইজ অ্যানাদার ডিফিকাল্টি। সমস্ত নলেজটাকে আমি যে ক্যাপচার করতে পারবো তার কোনো গ্যারেন্টি কিন্তু নেই। এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজেস আর হাইলি অ্যাম্বিগুয়াস অ্যান্ড ভেগ, অ্যাচিভিং সাচ রিপ্রেজেন্টেশন ইজ ডিফিকাল্ট। মানে কিরকম? ওই যে আমরা বললাম আই ওয়েন্ট টু দ্য ব্যাংক ইন দ্য আফটারনুন। এবার কারো বোঝার ক্ষমতা আছে এখানে ব্যাংকের মানেটা কি? এই জন্যই বলছে হাইলি অ্যাম্বিগুয়াস। আমি যখন বলছি যে আই ওয়েন্ট টু দ্য ব্যাংক টু ডিপোজিট সাম মানি, বা আমি যদি এরকম বলি আই ওয়েন্ট টু দ্য ব্যাংক ইন দ্য মর্নিং ফর আ ওয়াক, বা আই ওয়েন্ট টু দ্য ব্যাংক ফর আ মর্নিং ওয়াক, ফর আ ইভিনিং ওয়াক, তাও বোঝা যাচ্ছে। বাট আমি যদি এরকম বলি যে আই ওয়েন্ট টু দ্য ব্যাংক ইন দ্য আফটারনুন, কেউ বুঝতে পারবে এটা কোন ব্যাংক, এটা রিভার ব্যাংক না কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন? কেউ তো বুঝতে পারছে না। এই জন্যই বলছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজেস আর হাইলি অ্যাম্বিগুয়াস। আমি তো সেটা রিভার ব্যাংকে ঘুরতেও যেতে পারি বিকেলে, বা আমি বিকেলে ব্যাংকে টাকা তুলতেও যেতে পারি। সেই জন্য কনটেক্সটটাকে যদি জাজ না করা হয় তাহলে কিন্তু অ্যাম্বিগুইটিটাকে রিজলভ করারও জায়গা থাকে না। কনটেক্সট সবসময় জাজ করতে হবে। তা কনটেক্সট মানে কি? পার্টিকুলার যে ওয়ার্ডটা আমার কাছে অ্যাম্বিগুয়াস তার আশেপাশের ওয়ার্ডগুলোকে আমাকে দেখতে হবে যে আশেপাশের ওয়ার্ডগুলো মিনিংটা কোন দিকে ইনক্লাইন হচ্ছে। আমি যদি একবার বলে দিই যে আই ওয়েন্ট টু দ্য ব্যাংক টু ডিপোজিট সাম মানি অর টু উইথড্র সাম মানি, তা মানি ডিপোজিট এগুলো মানেই হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। বাট আমি যদি এরকম বলি আই ওয়েন্ট টু দ্য ব্যাংক ফর আ মর্নিং ওয়াক, তা মর্নিং ওয়াকের জন্য নিশ্চয়ই আমরা ওই ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে যাব না, নিশ্চয়ই নদীর ধারেই যাব আমরা। বাট কনটেক্সট যদি কিছুই না থাকে, কনটেক্সট মানেই হচ্ছে চারপাশের আশেপাশের যে মানে ওয়ার্ড গুলো, তার যে এগুলো, তার নলেজ গুলো, সেসব যদি কিছুই না থাকে তাহলে কিন্তু অ্যাম্বিগুইটিটাকে রিজলভ করা পুরোপুরি ইম্পসিবল, ডিফিকাল্ট। আই ওয়েন্ট টু দ্য ব্যাংক ইন দ্য আফটারনুন, আরে আরে কি করতে গেছিলাম? রিভার ব্যাংকে গেছিলাম ঘুরতে, নাকি টাকা তুলতে গেছিলাম, না টাকা জমা দিতে গেছিলাম, কি করতে গেছিলাম? এইগুলো হচ্ছে চ্যালেঞ্জেস অফ এনএলপি, সব চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ গুলোকে সমস্ত ওভারকাম করে ওঠা এখনো পসিবল হয়নি, বুঝলি? এই দেখ ওয়ার্ড লেভেল অ্যাম্বিগুইটি, একই ওয়ার্ডে ডিফারেন্ট মিনিং হতেই পারে। সব থেকে বড় ডিফিকাল্টিটাই হচ্ছে খালি অ্যাম্বিগুয়াস মানে কন্ট্রাডিক্টরি। অ্যাম্বিগুইটি মানে কন্ট্রাডিকশন। সেই অ্যাম্বিগুইটি দেখ কম্পাইলারেও অ্যারাইজ হতো, মনে করে দেখ কম্পাইলারে অ্যাম্বিগুয়াস সেট হতো না? একটা ইয়েকে পার্স করে আমরা দু রকম পেতাম না গ্রামারকে, সেই কনটেক্সট ফ্রি গ্রামার ছিল না, সে দুভাবে পার্স করা। হ্যাঁ, হ্যাঁ, দুখানা পার্স ট্রি জেনারেট হতো আমার মনে পড়ছে, যদিও আমি বহু বছর এগুলো পড়াই না, কম্পাইলার টম্পাইলার। আমার যতটুকু মনে পড়ছে যে একটা কন্টেক্সট ফ্রি গ্রামারের দেওয়া থাকতো, সেখান থেকে একটা ওয়ার্ড জেনারেট করতে বলতো, তো দেখা যেত যে মাল্টিপল পার্স ট্রিজ আর পসিবল। তো ওগুলো অবভিয়াসলি অ্যাম্বিগুয়াস। আমি যে একটাই রুল ফলো করে একটাই ওয়ার্ডে গিয়ে পৌঁছচ্ছি তা কিন্তু নয়, আমি মাল্টিপল পাথ ফলো করে যে কোনো গ্রামাটিক্যাল পাথ ফলো করে আমি ওই ওয়ার্ডটাতে রিচ করতে পারি। সেই জন্য ওইগুলোই হচ্ছে অ্যাম্বিগুয়াস গ্রামার, বুঝতে পারলি? তো হিউম্যান ল্যাঙ্গুয়েজে অ্যাম্বিগুয়াসটা কিরকম হয়? এই যে একই ওয়ার্ডের এরকম মানে থাকতে পারে আলাদা, একই ওয়ার্ডের অন্য মানে। ধর স্পিচের ক্ষেত্রে বললাম, স্পিচের ক্ষেত্রে সি, SEAC মানে সমুদ্র, এটাও হতে পারে, আবার SEEC মানে দেখা, এমনও হতে পারে। বাট লিখলে কিন্তু সেই অ্যাম্বিগুইটি থাকবে না, কারণ লিখলে দুটোর স্পেলিং আলাদা। বাট যদি এটা স্পিচের লেভেলে হয়, SEAC আর SEEC, তখন কিন্তু কানে শুনতে একই রকম লাগবে। তাহলে হয়তো কোনোটা স্পিচ অ্যাম্বিগুইটি বা কোনোটা এমনি মিনিং এর অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটি জিনিসটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। The sentence may be ambiguous even if the word are not. Structural ambiguity.
যে স্ট্রাকচারাল অ্যাম্বিগুইটি বললাম না, দ্য মার্কেট ওয়েন্ট টু দ্য পিপল, এটা কিন্তু স্ট্রাকচারাল মানে সিনট্যাকটিক্যালি কারেক্ট, কিন্তু হলে কি হবে, মানে তো দাঁড়াচ্ছে না কোনো, এটা কোনো মানেই দাঁড়াচ্ছে না। সেজন্য শুধু গ্রামাটিক্যালি সাউন্ড হলে কিন্তু হবে না, কি করতে হবে, মানে ঠিক থাকতে হবে। ঠিক আছে, এ দেখ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার, দেখ তোরা এগুলো পড়েওছিস না, চমস্কি পড়েছিস না, চমস্কি নর্মাল ফর্ম, হ্যাঁ গ্রিবেক নর্মাল ফর্ম, সিএনএফ জিএনএফ পড়েছিস তো ইয়েতে, এই অটোমাটায়। কিন্তু এনএলপি তে অতটা অটোমাটা ঘেঁষা নয়, এনএলপি কিন্তু অতটা অটোমাটা ঘেঁষা না, কারণ অটোমাটাটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজটাকে রিপ্রেজেন্ট করা, মেশিনের কাছে আন্ডারস্ট্যান্ডেবল করে তোলা, বাট এইটা হচ্ছে আমার ওই হিউম্যান যে ল্যাঙ্গুয়েজটা সেইটাকে করা, বুঝতে পারছিস? ঠিক আছে, এটা ডিপ স্ট্রাকচার, সারফেস স্ট্রাকচার, এই যে ডিপ স্ট্রাকচার থেকে সারফেস স্ট্রাকচারে ইজ ক্যারিড আউট বাই ট্রান্সফরমেশন, আর ডিপ স্ট্রাকচার ক্যান বি ট্রান্সফর্মড ইনটু মেনি ডিফারেন্ট লেভেল সারফেস স্ট্রাকচার। এটা পূজা প্লেস ভিনা, আর ভিনা ইজ প্লেড বাই পূজা, দুটোরই কিন্তু সেম মিনিং, স্ট্রাকচারালি আলাদা, দেখেছিস? একটার প্লেস হচ্ছে ভার্ব, তার সাবজেক্ট হচ্ছে পূজা আর অবজেক্ট হচ্ছে ভিনা, আর এইখানে প্লেড বাই পূজা, তাহলে ভিনার এখানে সাবজেক্ট হয়ে গেল, প্লেডের এখানে সাবজেক্ট হয়ে গেল ভিনা, অবজেক্ট হয়ে গেল পূজা, এটাই হচ্ছে ব্যাপার। এই যে পূজা প্লেস ভিনা, সাবজেক্ট এটা হচ্ছে আমার ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট, বুঝতে পারছিস? এই যে পূজা প্লেস ভিনা। এবার এই ভার্ব ফ্রেজ, এই ভিপি মানে ভার্ব ফ্রেজ, এনপি মানে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজটাকে পুরো একটা মানে একটা দিকে আনলাম, এর লেফট সাব ট্রিটা হচ্ছে নাউন ফ্রেজ, আর রাইট সাব ট্রিটা হচ্ছে ভার্ব ফ্রেজ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, দেখেছিস? এগুলো একটু দেখলেই বুঝতে পারবি। এই যে তোদের অটোমাটার দেখ সেরকম ভাবে সে গ্রামার গুলো লেখা, এরকম সে গ্রামারের রুল গুলো থাকতো না অটোমাটায়, এস অ্যারো, এস প্লাস এ অ্যারো, এ প্লাস বি, এরকম থাকতো, এই যে এরকম গ্রামার। এই যে এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, উইল, ক্যান, ইজ, এই যে নাউন, পুলিশ, টিচার, এগুলো হচ্ছে সব নাউন ভার্ব, ক্যাচ, ইট, রাইট, হ্যাঁ এগুলো হচ্ছে সব ডিটারমাইনার, এই যে এ এন্ড দি ডিটারমাইনার, হ্যাঁ তারপর হচ্ছে ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস অ্যাকচুয়াল ভার্ব, এই ভিটা হচ্ছে পুরোপুরি ভার্ব ফ্রেজ, দেখেছিস? একদম যেরকম অটোমাটায় পড়েছিলি ওই রকমই হিউম্যান ল্যাঙ্গুয়েজে রিপ্রেজেন্ট। অটোমাটায় নিশ্চয়ই ভার্ব, নাউন, ডিটারমাইনার এসব ছিল না, ওখানে একটা ওয়ার্ড তৈরি করার রুল বানাতে হতো, যে কি করে একটা ওয়ার্ডকে আমরা কন্টেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজে, মানে কন্টেক্সট ফ্রি গ্রামার, সিএফজি বা রেগুলার গ্রামার দিয়ে তৈরি করতে পারি। ওই কন্টেক্সট ফ্রি গ্রামারে ওই ইয়েগুলো আসতো, অ্যাম্বিগুয়াস সিচুয়েশন গুলো, পুশ ডাউন অটোমাটা পড়েছিলি না? অটোমাটা জিনিসটা কিন্তু আমার এনএলপি তে অত ঘেঁষা নয়, এনএলপিটা কিন্তু অটোমাটা ঘেঁষা নয়। ঠিক আছে, পুলিশ উইল ক্যাচ দ্য স্ন্যাচার, দ্য পুলিশ উইল ক্যাচ দ্য স্ন্যাচার, এটা অ্যাক্টিভ সেন্টেন্স। প্যাসিভ ট্রান্সফরমেশন কি লিখেছে দেখ, দ্য কালপ্রিট উইল বি এনক্যাচ বাই পুলিশ, দ্য কালপ্রিট উইল বি এনক্যাচ বাই পুলিশ, সেটাকে কনভার্ট করলো এই যে ট্রান্সফরমেশন রুল দিয়ে, মানে আর কি ওই যে আমরা ভয়েস চেঞ্জ করতাম না স্কুলে, 7-8-এ ভয়েস চেঞ্জ করতাম, মানে একই, শুধু স্ট্রাকচারটাকে পাল্টে দিল। পুলিশ উইল ক্যাচ দ্য স্ন্যাচার, আমরা কি লিখতে পারি, দ্য স্ন্যাচার উইল বি কট বাই দ্য পুলিশ, এরকম লিখতে পারি। এটা না করে লিখেছি দ্য কালপ্রিট উইল বি এনক্যাচ বাই পুলিশ। দ্য কালপ্রিট আর স্ন্যাচার এই দুটো কিন্তু সিনোনিমাস, তাহলে এই সিনোনিম গুলো আমরা কি করে পাবো? ওই ওয়ার্ডনেট যে ডিকশনারিটা বললাম, সার্চ মেরে দেখবি, ওটা ডাউনলোডও করা যায়, ছোট্ট একটা ফাইল, ওটা ডাউনলোড করে দেখবি, একটা ছোট্ট ইন্টারফেস দেবে, ওখানে যা ওয়ার্ড দিবি তার করসপন্ডিং সমস্ত সিনোনিম, অ্যান্টোনিম, পার্টস অফ স্পিচ, সমস্ত কিছু মিনিং আমাকে দিয়ে দেবে, বুঝতে পারছিস? তাহলে এখানে স্ন্যাচার আর কালপ্রিট এই দুটো কিন্তু আমার সিনোনিমাস।
সেই জন্য এখানে স্ন্যাচারের জায়গায় কালপ্রিট লিখেছে। আমি সিম্পলি এটাকে ভয়েস চেঞ্জ করতে গেলে কি হতো, দ্য স্ন্যাচার উইল বি কট বাই পুলিশ। দ্য স্ন্যাচার মানে যে ছিনতাই করেছে সে ডেফিনেটলি একটা কালপ্রিট হবে। আর এখানে ক্যাচটাকে এন ক্যাচ লিখে দিয়েছে, ভার্বে এন ক্যাচ করে দিয়েছে। আমি যদি কট লিখতাম তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মে হয়ে যেত স্ন্যাচার উইল বি কট, কট ফট না লিখে এখানে লিখে দিয়েছে এন ক্যাচ। যাই হোক, এইভাবে ট্রান্সফরমেশন। এই হচ্ছে আমার পার্টস ট্রি। এই পার্টস ট্রিটাই আমি দেখাবো বলছিলাম। পার্টস ট্রি বুঝতে পারছিস? দা পুলিশ উইল ক্যাচ দা স্ন্যাচার, এই পুলিশটা হচ্ছে নাউন ফ্রেজ, এই পুলিশটা হচ্ছে নাউন ফ্রেজ, আর উইল ক্যাচ এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, উইল ক্যাচ এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, আর এখানে দা স্ন্যাচার এটা হচ্ছে পুরোটা নাউন। বুঝতে পারলি? এইভাবে আমরা সিনট্যাকটিক্যালি পার্সিং করি। সিনট্যাকটিক পার্সিং এ আমরা কি ডিটারমাইন করি, যে একটা পার্টিকুলার সেন্টেন্স তার গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা ঠিকঠাক আছে কিনা, ভার্ব আছে কিনা, ভার্বের করসপন্ডিং নাউন আছে কিনা, তার করসপন্ডিং আবার নাউন মানে অবজেক্ট আছে কিনা। দা পুলিশ উইল ক্যাচ দ্য স্ন্যাচার সিনট্যাকটিক্যালি একদম ঠিক। এই যে আমার সিনট্যাকটিক পার্টস ট্রি, সিনট্যাক্স পার্টস ট্রি। দ্য ক্যাচার উইল বি এন ক্যাচ বাই দ্য পুলিশ, এরকম যদি করা হয় তাহলে উইল বি এন ক্যাচটা আমার পুরোটা ভার্ব ফ্রেজে চলে এলো, আর এখানে বাই দ্য পুলিশটা চলে এলো নাউন ফ্রেজে। দেখতে পাচ্ছিস কি সুন্দর? খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো। আমি হয়তো পরীক্ষায় এরকম একটা পার্টস ট্রি আঁকতেও দিতে পারি, তোদের যেভাবে মনে হচ্ছে একটা পার্টস ট্রি এঁকে ফেল এরকম। ঠিক আছে, তখন তোকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে নাউন ফ্রেজ কোনটা, ভার্ব ফ্রেজ কোনটা। ভার্ব ফ্রেজটাকে দেখ আবার দুভাগে ভেঙেছে। উইল ক্যাচ এটা হচ্ছে পিওর ভার্ব ফ্রেজটা, স্ন্যাচার এটা হচ্ছে নাউন ফ্রেজটা। বুঝতে পারছিস? আর এখানেও তাই, দা স্ন্যাচার এটা হচ্ছে নাউন, উইল বি এন ক্যাচ এটা হচ্ছে ভার্ব, উইল বি এন ক্যাচ এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, বাই দা পুলিশ, বাই দা পুলিশ এটা হচ্ছে পুরোপুরি নাউন। ওকে, এবার হচ্ছে কতগুলো বেসিক টুলস অ্যালগোরিদমস আছে। এই যে বেসিক টেক্সট প্রসেসিং, হ্যাঁ, টোকেনাইজেশন, স্টেমিং, স্পেলিং কারেকশন, এনগ্রাম, স্মুদিং, খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টপিক আমি ধরে ধরে বলবো। সিনট্যাক্স একটু সময় দে, আমি ধরে ধরে বলবো। এভরি উইক ক্লাস নেব কিন্তু, হ্যাঁ, একদম মাইনুটলি সিরিয়াসলি ক্লাস কর, দেখবি একটা বেসিক আইডিয়া হয়ে যাবে এনএলপি তে। মানে বিশাল কিছু যে একেবারে গুতিয়ে খাইয়ে দেবো 3 মাসে আমি তা বলছি না, কিন্তু বেসিক একটা ওভারভিউ আইডিয়া হয়ে যাবে। তোদের পরীক্ষা প্রিপারেশন নিতেও কষ্ট হবে না, পরবর্তীকালে যদি এনএলপি অন্য কোনো কাজে লাগে কোনো কষ্ট হবে না, দেখবি একটা ভালো আইডিয়া হয়ে যাবে। আমি সুন্দর করে পড়িয়ে দেবো, একটু বিশ্বাস রাখ, শুধু ক্লাসটা মিস করিস না। প্রত্যেক উইকে অন্তত একদিন করে কিন্তু বসতেই হবে, হয় স্যাটারডে বা সানডে, কোনো উইক যেন মিস না যায়। আমি শুধু এটাই বলছি, মিস গেলে কিন্তু সেটাকে মেক আপ করা খুব সমস্যা হয়ে যায়। এমনিতেই সময় কম, আর তার উপর তোদের আবার ভর্তি আর। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আমি বলবো, এগুলো একদিনে হওয়ার জিনিস নয়। মরফোলজি দেখ, মরফোলজি পড়াবো বলে একটা সুন্দর মেটেরিয়াল আমি ডাউনলোড করে রেখেছি। দেখ এই দেখ, এই দেখ মরফোলজি, দেখেছিস? মরফ, এই দেখ টোকেন, হ্যাঁ, সব পড়াবো এগুলো। এই যে লেক্সিম, ভীষণ ইম্পর্টেন্ট। মরফিম কিন্তু একদিনে তো হয় না, আজকে সবে শুরু করলাম। নেক্সট দিন আস্তে আস্তে সব যাব, আস্তে আস্তে আমি সব পড়িয়ে দেবো। অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স দেখবি ভালোই একটা আইডিয়া হয়ে গেছে। এই যে এনএলপি ইজ হার্ড, কেন যে এসব কথাগুলো ডিসকারেজ করার জন্য লেখে আমি জানি না। এগুলো স্টুডেন্টদের প্রথমেই বলা উচিত না যে এনএলপি ইজ হার্ড। বলতে পারতো এনএলপি ইজ ইন্টারেস্টিং, এনএলপি ইজ চ্যালেঞ্জিং, বাট এনএলপি ইজ হার্ড। এই সমস্ত পেসিমিস্টিক কথাগুলো আমি একদম পছন্দ করি না। স্লাইডটা তো আর আমি বানাইনি, আমি বানালে কিন্তু কখনোই লিখতাম না যে এনএলপি ইজ হার্ড, আমি বলতাম এনএলপি ইজ আ ভেরি চ্যালেঞ্জিং টাস্ক। মানে করতে পারলে তোমার বিশাল সুনাম হবে। হার্ড কেন বলবো স্টুডেন্টদের? হার্ড বললে তো প্রথমেই ছেলেপুলেরা ভয় পেয়ে যাবে, আরে কি একটা টাফ জিনিস নিলাম, কেন নিলাম, ইলেকটিভে অন্যটা নিলেই হতো। মানে কথার কথা বলছি আর কি, তা নয়। হার্ড জিনিসটা আমার খুব খারাপ লাগে। দেখ কেন হার্ড বলেছে, একটা সেন্টেন্সের দেখ কি রকম কনফিউজিং ওয়ার্ড দিয়েছে। দেখ, রোজ রোজ, টু পুট রোজ, রোজ অন হার রোজ অফ রোজেস। দেখেছিস এখানে এই রোজটা হচ্ছে নাউন, এই রোজটা হচ্ছে ভার্ব। টু পুট এটা তো ভার্ব দেখতে পাচ্ছিস, রোজ এটা হচ্ছে নাউন মানে গোলাপ ফুল।
এই রোজটা হচ্ছে প্রপার নাউন, কোন একটা মেন নাম। এই রোজটা হচ্ছে রাইজের পাস্ট টেন্স রোজ। এই রোজটা হচ্ছে গোলাপ ফুল। আবার দেখ রোজ অফ রোজেস। এই জন্য বলছে এগুলো খুব অ্যাম্বিগুয়াস। হার্ড কেন বলবো, ইন্টারেস্টিং, মজার জিনিস এগুলো। এগুলো নিয়ে মাথা ঘামালেও দেখবি ভালো লাগবে। হ্যাঁ, দ্য রোজ রোজ টু পুট রোজ রোজ অন আ রোজ অফ রোজেস। খুব সুন্দর। দেখ এই দেখ এক্ষুনি এই এক্সাম্পলটা বললাম। দ্য ম্যান স দ্য বয় উইথ আ টেলিস্কোপ বা বাইনোকুলার, যাই হোক, এটার দু রকম মানে হতে পারে। আমি এমন একটা লোককে দেখলাম টেলিস্কোপ দিয়ে, মানে আমার কাছে টেলিস্কোপটা আছে, আমি টেলিস্কোপ দিয়ে একটা লোককে দেখলাম, সেটাও হতে পারে। অথবা আমি এমন একটা লোককে দেখলাম যার হাতে টেলিস্কোপ আছে। এটা আমরা প্রথমেই এই সেন্টেন্স গুলোকে ফেস করেছিলাম, প্রথমেই, যে এনএলপিটা এত অ্যাম্বিগুয়াস কেন, এর মানেটাই পুরো ঘুরে যাচ্ছে। আই স দ্য ম্যান উইথ আ টেলিস্কোপ, এর দুটো মানে হতে পারে। পার্সারের কোনো দোষ নেই, পার্সার নিজে যা করার করবে। ও ভার্ব আইডেন্টিফাই করবে, ও তার সাবজেক্ট আইডেন্টিফাই করবে, ও তার অবজেক্ট আইডেন্টিফাই করবে, সব করবে। এই দেখ অ্যাম্বিগুইটি, সেখানে বিভিন্ন রকমের অ্যাম্বিগুইটি হতে পারে। এই যে অ্যাম্বিগুইটি ইজ পারভেসিভ। Ambiguity is perfect. I cook duck for her. I cook duck belonging to her. কত রকমের মানে। I created the artificial duck she owns. এগুলো দেখবি মজার জিনিস, হ্যাঁ, এক্সাম্পল দেখবি বসে বসে ভালো লাগবে এগুলো। এই যে ডাক ক্যান বি আ নাউন অর আ ভার্ব। হার ক্যান বি আ পজেসিভ অফ হার অর ডেটিভ ফর হার প্রোনাউন। তাহলে আমি এই পিডিএফটা আজকে আপলোড করে দিচ্ছি, তোরা একটু বাড়িতে দেখিস। এই যে আই স দ্য ম্যান উইথ আ টেলিস্কোপ, দু রকম পার্টস হতে পারে। আই স দ্য ম্যান অন দ্য হিল উইথ দ্য টেলিস্কোপ, দেখ 5 রকম পার্টস হতে পারে। কেন বলতো? আই স দ্য ম্যান অন দ্য হিল উইথ দ্য টেলিস্কোপ, মানে কত রকমের মানে হয় দেখ। আমি টেলিস্কোপ দিয়ে একটা লোককে দেখলাম যে কিনা ওই পাহাড়ের ওপর ছিল, এমনও হতে পারে। অথবা আমি একটা ম্যানকে দেখলাম, মানে একটা লোককে দেখলাম যে কিনা পাহাড়ের ওপর দাঁড়িয়ে ছিল টেলিস্কোপ নিয়ে, এমনও হতে পারে। অথবা আমি নিজেই হিলের ওপর ছিলাম, পাহাড়ের ওপর ছিলাম, পাহাড়ের ওপর দাঁড়িয়ে আমি লোকটাকে দেখলাম টেলিস্কোপ দিয়ে, এমনও হতে পারে। বা আমি নিজে পাহাড়ের ওপর ছিলাম, পাহাড়ের ওপর দাঁড়িয়ে এমন একটা লোককে দেখলাম যার হাতে টেলিস্কোপ ছিল। দেখ কিরকম কম্বিনেশন করে মিনিং গুলো পাল্টে যাচ্ছে, দেখ শুধু, বুঝলি? আই স দ্য ম্যান অন দ্য হিল উইথ দ্য টেলিস্কোপ, 5 রকমের পার্টস হতে পারে। নিজেরা ভাবনা চিন্তা করে দেখবি কেন 5 রকমের পার্টস হচ্ছে। একটা সেন্টেন্সকে আমরা কত ভাবে ইন্টারপ্রিট করতে পারি। আমি, এমনও হতে পারে আমি আর ওই লোকটা দুজনেই হিলের ওপর আছি, আমি ওকে দেখলাম টেলিস্কোপের সাহায্য নিয়ে। আবার এমনও হতে পারে আমি আর ওই লোকটা দুজনেই হিলের ওপর আছি, আমি ওই লোকটাকে দেখলাম ওর হাতে টেলিস্কোপ ছিল, আমার হাতে টেলিস্কোপ নয়। এটা এইরকম দুটো মিনিং বেরিয়ে গেল। এইভাবে তোরা কম্বিনেশন করে করে দেখবি 5 রকম পার্টস কি করে আসছে। এইবার দেখ আবার কি লিখেছে। আই স দ্য ম্যান অন দ্য হিল ইন টেক্সাস উইথ দ্য টেলিস্কোপ, 14 রকমের পার্টস হতে পারে। অন দ্য হিল ইন টেক্সাস মানে হতে পারে পাহাড়টা টেক্সাসে, সেই টেক্সাসের পাহাড়ের ওপর একটা লোক দাঁড়িয়ে আছে, আমি তাকে টেলিস্কোপ দিয়ে দেখলাম, এমনও হতে পারে। অথবা অন্যভাবেও নিতে পারি ব্যাপারটাকে। অন দ্য হিল ইন টেক্সাস, আমি আর ওই লোকটা দুজনেই টেক্সাসে হিলের ওপর দাঁড়িয়ে আছি। এইভাবে নিজেরা ভাববি, বুঝলি? আমি দুটো বলে দিলাম, এরকম ভাববি যে কেন বলছে এখানে টু পার্সেস। এখানে টু পার্সেস কেন? আমি হয় টেলিস্কোপের সাহায্য নিয়ে লোকটাকে দেখলাম, আর নয়তো আমি লোকটাকে দেখলাম যার হাতে টেলিস্কোপ ছিল, এমনও হতে পারে। আর এখানে হচ্ছে 5 পার্সেস, 5 রকম ভাবে মিনিং ইন্টারপ্রিট করে ফেললাম। এটা তোরা করবি, হ্যাঁ, 14 রকম পার্টস। খুব মজা লাগবে দেখবি করতে, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। আমি যার জন্যই পড়াতে রাজি হয়েছি। এটা কোনো বোরিং কিছু হলে আমি রাজি হতাম না পড়াতে, হ্যাঁ। এই দেখ, আই স দ্য ম্যান অন দ্য হিল ইন টেক্সাস উইথ দ্য টেলিস্কোপ অ্যাট নুন। দেখ 42 রকমের পার্টস, মানে কত রকম ভাবে একটা মানেকে ইন্টারপ্রিট করা যায়। অ্যাম্বিগুইটি ইজ এক্সপ্লোসিভ। কোনটাকে আমি তখন ইন্টারপ্রিট করব? এখানে বলছে অ্যাম্বিগুইটি ইজ পারভেসিভ, অ্যাম্বিগুইটি ইজ এক্সপ্লোসিভ। এইটাই হচ্ছে এনএলপির চ্যালেঞ্জ।
বুঝলি? এই দেখ, I saw the man on the hill in Texas with the telescope at noon on Monday. বোঝ অবস্থা। 132 রকমের পার্স হয়। সব ওই কম্বিনেশন করে করে। নিজেরা খাতার মধ্যে লিখবি, দেখবি খুব মজা লাগবে যে কি করে 42 পার্টস আসছে। আমরা নিজেরা একটু দেখি তো খাতায় লিখে লিখে। সব পারমিউটেশন কম্বিনেশন করবে কিন্তু। আমি আর ওই লোকটা দুজনেই টেক্সাসের হিলে আছি। আমি টেলিস্কোপের সাহায্য নিয়ে ওকে দেখলাম। বা এমনও হতে পারে ওই লোকটা টেক্সাসের হিলে আছে, ওর ওর হাতে টেলিস্কোপ আছে, আমি ওকে দেখলাম। ভীষণ ইম্পর্টেন্ট জিনিসগুলো, বাট খুব ইন্টারেস্টিং। নট অ্যাট অল হার্ড, বাট চ্যালেঞ্জিং, ইন্টারেস্টিং। এই অ্যাডজেক্টিভ গুলো আমি পছন্দ করি। এই নেগেটিভ টার্ম হার্ড কেন বলবো? হার্ড তো সবকিছুই হার্ড। মেশিন লার্নিং কি খুব সহজ? এআই কি খুব সহজ? বা ওদের কম্পাইলার অটোমাটা কি খুব সহজ? সহজ কোনোটাই নয়, বাট চ্যালেঞ্জিং, ইন্টারেস্টিং। এইগুলো বললে তাহলে জোশটা আসে পড়ার, না? তাহলে একটু ভালো করে শিখি তো জিনিসটা। হার্ড কেন বলবে? ঠিক আছে, এই দেখ আবার বলছে ভাই এনএলপি ইজ হার্ড। এসব স্লাইড যদি আমি বানাতাম না, এসব ওয়ার্ড আমি ইউজই করতাম না। হার্ডটাকে বলে দিতাম চ্যালেঞ্জিং বা ইন্টারেস্টিং বা ব্রেন স্টর্মিং, এরকম কিছু একটা বলতাম। হার্ড ফার্ড কথাগুলো যাই হোক বুঝে নি, সেগুলো আমি যে বানাইনি। ওকে, তাহলে আমি আজকে এই অবধি রাখছি। পরের দিন মরফোলজি শুরু করব। পুরো লেক্সিক্যাল অ্যানালিসিস থেকে ধরে ধরে এগোবো। একদিন লেক্সিক্যাল পড়াবো, একদিন সিনট্যাকটিক পড়াবো, একদিন সিম্যান্টিক রোল লেবেলিং পড়াবো, তারপর ডিসকোর্স, তারপর প্র্যাগমেটিক। আস্তে আস্তে সব যাব। শুধু আমাকে সময়টা ঠিকঠাক কিন্তু দিস তোরা। কোনো উইকে ক্লাস মিস করবি না, কোনো উইকে না। শনিবার রবিবার যে কোনো একদিন বসলেই হবে, এনাফ। ঠিক আছে, আমি তাহলে এইটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোরা একটু অ্যাটেন্ডেন্সটা আমাকে চ্যাট বক্সে দিয়ে দে তো, রোল নাম্বার গুলো লিখে। এনএলপি নোটস, তাহলে এই পিডিএফটা আমি তোদের দিয়ে দিচ্ছি আজকে। তোরা একটু নিজেরা বাড়িতে পড়িস, ভাল লাগবে দেখবি। সাবজেক্টটা খুব ভালো, এবং আমি বোঝার মতো করেই সব বলে দেবো। কারোর যাতে কোনো সমস্যা না হয় এই সাবজেক্টটাকে নিয়ে, এনএলপি নিয়ে যাতে কোনো কারোর ডাউট না থাকে। কিন্তু বুঝতেই পারছিস না, এটা পুরো থিওরিটিক্যাল পেপার তো। এটা যদি প্রোগ্রামিটিক্যাল, এটা কোনো প্রোগ্রামিং পেপার হলে তোদের সামনে আমি রান করে দেখাতাম, ঠিক যেরকম আমি এনএল ইয়েদের পড়াতাম, ওপেন ইলেকট্রিকদের। বাট এটা তো আর প্রোগ্রামিং লিখে রান করার কিছু নয়। থিওরিটাকেও আমি ইন্টারেস্টিং ওয়েতেই প্রেজেন্ট করার চেষ্টা করব। শুধু আমাকে সময়টুকু দিস আর আমার উপর একটু বিশ্বাস রাখিস। আমি যথাসম্ভব চেষ্টা করব। আগেও তো দেখেছিস না, আমি কখনো ক্লাস ফাঁকি দিয়েছিলাম বা কোনোটা ওপর ওপর তোদের ঘাড়ে চাপিয়ে দিয়েছিলাম? পড়ে নিস। সব কষ্ট করে লিখে লিখে সব পড়াতাম। তা এখন সেই লেখার ব্যাপারটা নেই, যেহেতু অনলাইন ক্লাসে। ঠিক আছে, আমি তাহলে অ্যাটেন্ডেন্স নিয়ে নি। মন্দির হাপাল থেকে শুরু, মন্দির থেকে পূর্ণেন্দু। তাহলে এই অ্যাটেন্ডেন্সে, আজকের অ্যাটেন্ডেন্সের জন্য একটা ফাইল বানিয়ে ফেলি। প্রতিদিনকার অ্যাটেন্ডেন্সই আমি নিয়ে নেব, প্রতিদিনকার অ্যাটেন্ডেন্স। তাহলে নেক্সট আবার পরের শনিবার যদি না করিস, তাহলে রোববার করিয়ে দেবো, আমার অসুবিধে নেই। ওই যদি, আরে রোববার আমার না আরো একটা কাজ থাকে, ওই জন্য প্রতি রোববার যে হবে তা নয়। শনিবার এমনি রাখ, ঠিক আছে, শুধু পরের শনিবারটা অসুবিধা হলে বল, আমি রোববার নিয়ে নেবো। রাত্রিবেলা আমার অত এনার্জি থাকে না, আমার নিজের কাজ থাকে এই ঠান্ডার মধ্যে। দূর, নিজের রিসার্চ। সবার সঙ্গে কথা বলে একটা গ্রুপ বানিয়ে ফেলতে পারিস দরকার হলে হোয়াটসঅ্যাপে। 9 জনকে নিয়ে আমাকে ঢুকিয়ে একটা গ্রুপ বানিয়ে ফেল, বা একজন জানালেও হবে, যা খুশি, যা খুশি। ওকে, ঠিক আছে, রাখলাম তাহলে। একটু ভালো করে পড়িস কিন্তু, সময়টা একটু দিস বাড়িতে সাবজেক্টটার ওপর। এই সুদীপ নেই আজকে? সুদীপ, সুবায়ন ছিল, তাহলে অ্যাটেন্ডেন্সটা না দিয়েও বেরোলো কেন? অদ্ভুত তো। আলি পালাই পালাই, আমি লিখে নিচ্ছি। আমি একদিন করে ঠিক বসবো উইকে, যতটা সম্ভব টেনে দেবো আমি, যাতে করে কোনো কোনো সমস্যা না হয়। আর আমিও প্রথমবার পড়াচ্ছি,
একটা বাজে কিছু কোশ্চেন করবো তাও ভাবিস না। ওকে, চল রাখলাম, হ্যাঁ, বাই। থ্যাংক ইউ ম্যাম।